Hello everyone, this is Rajesh De, your favorite physics master, your mentor and also your guider. তো কারেন্ট ইলেকট্রিসিটি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি হয়ে যায় তাহলে অফিসিয়ালি কারেন্ট ইলেকট্রিসিটি আমরা শেষ করে ফেলবো। এখন এর পরে কি কারেন্ট ইলেকট্রিসিটির আর কোনো ভিডিও আসবে? অ্যানসারটা হচ্ছে হ্যাঁ, আসতে পারে যদি তোমাদের ডিমান্ড থাকে। আজকের ভিডিওটা যদি দেখা হয়ে যায় তোমাদের, তাহলে মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটিতে শেখার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু আর বাকি থাকবে না। এবারে তোমাদেরকে তো বুঝতে হবে তোমরা কতটা ভালো শিখতে পেরেছো, তোমরা কতটা ভালো অ্যাপ্লাই করতে পারছো। তার জন্য তোমাদেরকে নিটের পিওয়াইকিউ বলো বা যেই মেনের পিওয়াইকিউ বলো, সেগুলো কষে দেখতে হবে। তোমরা আগে নিজে চেষ্টা করবে, নিজে অঙ্কগুলো কষো, নিজে অঙ্কগুলো করে দেখো। যদি হয়ে যায় তাহলে খুব ভালো। আই থিঙ্ক হয়ে যাবে, আই থিঙ্ক কি হয়ে যাওয়া উচিত, কারণ আমি তোমাদের কিন্তু কোনো কনসেপ্ট বাদ রাখিনি শেখাতে। যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তোমরা আমাকে জানাবে, মেসেজ করে কমেন্ট করবে। তো তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে পরবর্তীকালে আমি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যেই মেনের পিওয়াইকিউ আর নিটের পিওয়াইকিউ গুলো নিয়ে ডিসকাস করে দেব। তো আজকে আমরা কি পড়বো? থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, বলার মতো কিছু নেই। আজকে আমরা হিটিং এফেক্ট অফ কারেন্ট নিয়ে ডিসকাস করব। তো এর মধ্যে আজকের ভিডিওতে আমরা পড়বো হিটিং ইফেক্ট অফ কারেন্ট, আজকে আমরা পড়বো ইলেকট্রিক্যাল পাওয়ার, আজকে আমরা পড়বো পাওয়ার রেটিং অফ বাল্ব। এই তিনটে মেন সাবটপিক যদি আমরা শেষ করে নিই তাহলে গল্প শেষ হয়ে যাবে। যাই হোক, তো হিটিং ইফেক্ট অফ কারেন্ট আমাদের সব থেকে প্রথমে পড়তে হবে। এখন হিটিং ইফেক্ট অফ কারেন্ট পড়বো, একটা ডিসক্লেমার দিয়ে দিই। আজকের ভিডিওতে আমরা এমন কোনো জিনিস নতুন শিখবো না যেটা তোমরা আগে জানতে না। আজকের সমস্ত আলোচনা হবে পুরনো তোমাদের জ্ঞানের ওপর ভিত্তি করে, নতুন করে কিচ্ছু শেখাবো না। পুরনো জ্ঞানগুলোকে কাজে লাগিয়েই কিন্তু আমি আজকের সেশনটা শেষ করব। আমি কি বলছি তোমরা একটু ধৈর্য ধরবে, খাতা পেন নিয়ে বসবে। আমার অ্যাজ ইউজুয়াল রিকোয়েস্ট, তোমরা আগে ভিডিওটি ভালো করে দেখবে, তারপরে আরেকবার ভিডিওটা দেখে দেখে অঙ্কগুলো করে নেবে। আমার মানে যে কনসেপ্টগুলো আমি তোমাদের শেখাবো সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে, আর কিছু করতে লাগবে না। সপ্তাহ বাদে তোমার খাতাটা রিভাইজ করে নিলেই হয়ে যাবে। আর একটা কথা বলে দিই, আমি এখানে যা যা লেখাচ্ছি তোমরা তো সেগুলো অবশ্যই লিখবে, কিন্তু লেখানোর পাশাপাশি আমি যে অঙ্কগুলো করছি তার পাশাপাশি আমি অনেক কিছু কনসেপ্ট কিন্তু মুখে বলি। তোমরা কি করো, অনেক সময় সেটা স্কিপ করে দাও, লেখো না, অলসতার জন্য লেখো না। আমি বলছি কি, তোমরা যদি সেগুলো একটু লিখে নাও কষ্ট করে, তাহলে আজ থেকে 4 মাস বাদে, আজ থেকে 5 মাস বাদে যখন তোমরা এই চ্যাপ্টারটা রিভাইজ করবে, এই টপিকটা যখন রিভাইজ করবে, তখন কিন্তু আর ভিডিও দেখতে লাগবে না, কারণ ভিডিওটা দেখতে সময় লাগে। যদি ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট আমি যেগুলো বলছি প্লাস এখানে করাচ্ছি সেগুলো যদি খাতায় লেখা থাকে, তাহলে তোমাদেরকে পরে কিন্তু ভিডিও দেখতে লাগবে না। তখন তুমি খাতাটা পড়লেই আমার কথাগুলো কিন্তু মনে পড়ে যাবে। তাই জন্য কষ্ট করে নোটসটা একবার বানিয়ে নিও। আমি এখানে ম্যাক্সিমাম জিনিস ইংলিশে লিখি, তোমরা নিজেদের মাতৃভাষাতে লিখবে। যদি ইংলিশে পসিবল হয় ইংলিশে লিখবে, যদি বাংলায় পসিবল হয় বাংলায় লিখবে, বা এখনকার দিনে যে হোয়াটসঅ্যাপ মেসেজ লেখার যে ট্রেন্ড, লিখবো বাংলা, মানে কথার যে মাধ্যমটা হবে সেটা বাংলা হবে বা ভাষাটা বাংলা হবে, কিন্তু লিখছো তুমি ইংরেজিতে। যেমন কি, কে আই কি, এরকম লিখতে পারো, যা খুশি তোমাদের যা সুবিধা হবে। একটা কথা খেয়াল রাখবে, নোটস তো কাউকে দেখাতে লাগবে না, নোটসটা তোমার নিজের পড়তে লাগবে। আরেকটা কথা, যে নোটসটা তুমি বানাবে না সেটা পৃথিবীর বেস্ট নোটস হবে শুধুমাত্র তোমার জন্য। আমাদের ব্রেন কিন্তু আমাদের হাতের লেখা পড়তে বেশি অভ্যস্ত। তোমাকে একদম যদি ওয়ার্ল্ডের যে সব থেকে ভালো যার হাতের লেখা তার লেখা নোটস যদি তোমাকে দিই, তাহলে তোমার ব্রেন কিন্তু ওই নোটসের সঙ্গে অভ্যস্ত হবে না যতটা অভ্যস্ত তোমার নিজের হাতের লেখার সঙ্গে হবে। তাই জন্য নোটস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই কথাটা যেন খেয়াল থাকে। তো চলো বেশি কিছু দেরি করছি না, আজকের লেসন শুরু করছি। তো হিটিং ইফেক্ট অফ কারেন্ট, প্রথমে আছে জুলস ল অফ হিটিং, জুলের সূত্র। তোমরা পড়েছো জুলের সূত্র, আজকে নতুন করে বলার মতো কিছু নেই, কিন্তু জুলস লটা এলো কোথা থেকে সেটা বুঝতে হবে। কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে কেন হিট তৈরি হয়, কেন হিটিং এফেক্ট হয়, এটা আমাদের বুঝতে হবে। কি করে হয় দেখো, প্রথম কথা আগে বুঝি যে হিটটা তৈরি হয় কিসের জন্য। এই যে হিটিং এর কজটা কি, এই যে হিটিং যে দেখছো, এই হিটিং এর কজটা কি, এই হিটিং এর কজটা কি লক্ষ্য করে দেখো। ধরো আমি একটা
কন্ডাক্টর নিচ্ছি, হ্যাঁ, আমি যদি একটা কন্ডাক্টর যদি নিই, নিলাম কন্ডাক্টর, এবার দুটো পয়েন্ট নিলাম, এ পয়েন্ট আর বি পয়েন্ট। যদি এই কন্ডাক্টর বা এই স্ট্রেট ওয়্যারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো যদি করাতে হয়, এক কাজ করি, এই এবি ওয়্যারের মধ্য দিয়ে যদি কারেন্টকে আমাকে ফ্লো করাতে হয়, এই এবি ওয়্যারের মধ্য দিয়ে যদি কারেন্টকে আমাকে ফ্লো করাতে হয়, তাহলে অবশ্যই ওহম কি বলেছে, ওহমস ল কি বলছে, যদি কারেন্টকে ফ্লো করাতে হয় তাহলে ওই পরিবাহীর দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকতে হবে। যদি কোনো ওয়্যারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ যদি পাঠাতে হয় বা ওয়্যারের মধ্য দিয়ে যদি কারেন্টকে ফ্লো করতে হয়, তাহলে ওয়্যারের দুটো প্রান্তে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। তার মানে অবশ্যই যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে অবশ্যই এ পয়েন্টের পোটেনশিয়ালকে হাই পোটেনশিয়াল হতে হবে আর বি পয়েন্টের পোটেনশিয়ালকে আমাকে লো পোটেনশিয়াল হতে হবে। অর্থাৎ এইখানে অবশ্যই VA ইজ গ্রেটার দেন VB হতে হবে। এখন তুমি একটা কথা বলো, যদি এ পয়েন্ট আর বি পয়েন্ট, অর্থাৎ এ পয়েন্টে যদি হাই পোটেনশিয়াল তৈরি হয়, তার মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। কজ যদি পড়ি আমরা, তাহলে তুমি লক্ষ্য করে দেখো, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। এবারে এই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হওয়ার জন্য, যে তড়িৎ পরিবহন করছে এরকম কোন পার্টিকেল অর্থাৎ ইলেকট্রন, এই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হওয়ার জন্য ইলেকট্রনগুলো কি এক্সপিরিয়েন্স করবে, ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে। অবশ্যই ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে। আর যদি ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করে, আমরা ড্রিফট ভেলোসিটি পড়েছিলাম, আমরা ইলেকট্রনের বিচলন বেগ পড়েছিলাম, মনে করে দেখবে যখন ইলেকট্রিক ফিল্ড কোনো পরিবাহীর মধ্যে তৈরি হচ্ছে, তখন ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে ইলেকট্রনগুলো একটা ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করছে, আর ওই ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করার জন্য কোনো একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর, এখানে স্পেসিফিক ডাইরেকশন মানে ফোর্সের ডাইরেকশনে। এবার তুমি লক্ষ্য করে দেখো, ইলেকট্রন নেগেটিভ চার্জ, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশনে ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে, আর যে ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করছে সেই ডাইরেকশন বরাবর ভেলোসিটি, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলতে শুরু করবে। আর সেই কনস্ট্যান্ট ভেলোসিটিকে কি বলা হয়, সেই কনস্ট্যান্ট ভেলোসিটিকেই বলা হয় ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি বলা হয়। এবারে এই যে ইলেকট্রন গুলো পরিবাহীর মধ্যে মুভ করছে, পরিবাহীর অভ্যন্তরে যে মুভ করছে বা চলাফেরা করছে, চলাফেরা মানে যখন চলাফেরা করছে, তখন চলাফেরাকালীন তখন সেটা আয়নের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ক্রিস্টালের সঙ্গে ধাক্কা খাচ্ছে, ভেতরে তো আয়ন রয়েছে। আমার বেসিক্যালি তোমার কারেন্ট তৈরি কে করে, কারেন্ট তৈরি করে আমার ফ্রি ইলেকট্রন কনসেপ্টটা তোমাদের ভালো করে জানা আছে। এবারে ফ্রি ইলেকট্রন গুলো যে পরিবাহীর অভ্যন্তর বরাবর যে ছুটে বেড়াচ্ছে, তারা যে মুভ করছে, তাদের সঙ্গে ধাক্কা লাগতে পারে কাদের, আয়নের। তাহলে এবারে কি হবে, আয়নের ধাক্কা লাগবে এদের সাথে, আয়নের কি লাগবে, ধাক্কা লাগবে, কলিশন হবে। কলিশন যদি হয়, তাহলে এদের কাইনেটিক এনার্জি কনভার্ট হবে কিসে, হিটে। এদের যে কাইনেটিক এনার্জি, কলিশনের জন্য কি হবে, কাইনেটিক এনার্জিটা
লস হবে, কাইনেটিক এনার্জিটা লস হবে। আর কাইনেটিক এনার্জি যদি লস হয়, আমার যদি কাইনেটিক এনার্জি যদি লস হয়, তাহলে এই কাইনেটিক এনার্জি লসটাই আমরা হিটের আকারে পাবো। এই কাইনেটিক এনার্জি লসটাই আমি হিটের আকারে পাবো। তার মানে আমি আলটিমেট বুঝতে পারলাম, যদি কোনো ওয়্যারের মধ্য দিয়ে বা যদি কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে আমার হিট তৈরি হবে। কতটা হিট তৈরি হবে সেটাই আমরা হিটিং ইফেক্ট অফ কারেন্টে পড়বো। কতটা হিট তৈরি হয় সেটা জুল বলে একজন বিজ্ঞানী ছিলেন, উনি প্রথম থিওরি দিয়েছিলেন, তাই জন্য তার নাম অনুসারে এটা হচ্ছে জুলস ল অফ হিটিং। বোঝা গেছে? এবার তোমরাই বলতে পারবে যে কতটা হিট তৈরি হবে। এতক্ষণ পর্যন্ত যা যা কনসেপ্ট তোমাদের পড়ানো আছে তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো, প্রথম কথা, যদি কিউ চার্জ পার্টিকেল হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়, তাহলে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি লস হবে বা যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে, সেটাই তো পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞাতে বলা ছিল যে একক ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে গেলে বা ইউনিট পজিটিভ চার্জ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে গেলে যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করে, সেটাই তো তোমার পোটেনশিয়াল ডিফারেন্সের সংজ্ঞা ছিল। এবারে ইউনিট পজিটিভ চার্জ যদি যায় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে কিউ পরিমাণ চার্জ যদি যায় তাহলে যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে সেটা কত হবে? সেটা আমার হবে এখানে, যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে, যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে সেটা কত হবে? যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে সেটা হচ্ছে কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। ভি এ মাইনাস ভিবি মানে কি? এই ভোল্টেজ ডিফারেন্স মানে কি? ভোল্টেজ ডিফারেন্সটা কত হচ্ছে? এখানে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভি এ মাইনাস ভিবি। ভোল্টেজ ডিফারেন্স মানেই হচ্ছে ইউনিট পজিটিভ চার্জ যখন হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাবে তখন সে যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করছে সেটাই হচ্ছে ভি এ মাইনাস ভিবি। তাহলে ইউনিট পজিটিভ চার্জ যদি হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায় তাহলে যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করে সেটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি। তাহলে কিউ চার্জ যদি যায় তাহলে সিম্পল রৈখিক নিয়ম করে বের করতে পারবে কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি। এখন যতটা পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করেছিল, এই অতটা পরিমাণ কাইনেটিক এনার্জি আয়নের সঙ্গে ধাক্কার মাধ্যমে সে হিটের আকারে লস করবে। যতটা কাইনেটিক এনার্জি লস করলো সেটাই হিটের আকারে পাবো। তাহলে এটাই আমি হিটের আকারে পাবো, এইটাই আমি হিটের আকারে পাবো। এখন ভি এ মাইনাস ভিবি কে আমি ভি ধরে নিচ্ছি, এই ভি এ মাইনাস ভিবি কে আমি ভি ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে হিটটা তৈরি হবে সেটা হচ্ছে কিউ ইন্টু ভি হবে। এখন আমরা সূত্রে পড়েছিলাম যে আই ইজ ইকুয়াল টু হয় কিউ বাই টি। তাহলে নিশ্চয়ই কিউ ইজ ইকুয়াল টু কত হবে? কিউ ইজ ইকুয়াল টু অবশ্যই আইটি হবে। কিউ ইজ ইকুয়াল টু কত হবে? আই টি হবে। আবার ভি ইজ ইকুয়াল টু কি হয়? ভি ইজ ইকুয়াল টু হয় আই আর, তাহলে এখানে আই আর মানটা বসাবো, ভি এর জায়গায় আমি আই আর মানটা বসাবো। এবারে তুমি যদি সিম্পল যদি গুণ করে দাও কত আসছে? তাহলে এইচ ইজ ইকুয়াল টু আসছে আই স্কোয়ার আর টি। এটাই হচ্ছে আমার হিটের সূত্র। যতটা পরিমাণ হিট তৈরি হবে কিউ পরিমাণ চার্জ ভি মানে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্য দিয়ে গেলে, কিউ পরিমাণ চার্জ যখন ভি পোটেনশিয়াল মানে ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন সেটা যে পরিমাণ হিট তৈরি করতে পারে, যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে ততটা পরিমাণ কাইনেটিক এনার্জি লস করবে কলিশনের মাধ্যমে। তুমি লক্ষ্য করে দেখো, কিউ চার্জ যখন ভি পোটেনশিয়াল ডিফারেন্স যখন অতিক্রম করবে তখন যে পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে সেটাই হচ্ছে আমার কিউ ভি। আর যতটা পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে ইলেকট্রনগুলো যখন আয়নের সঙ্গে যখন কোলাইড করবে তখন ততটা পরিমাণ সে কাইনেটিক এনার্জিকে লস করবে। এখন এনার্জির কনজাম্পশন কি বলছে? তুমি এনার্জি লস করছো, এনার্জিকে তো ডিস্ট্রয় করতে পারছো না। যতটা পরিমাণ এনার্জি লস করবে সেই এনার্জিটাই তো আমি হিটের আকারে পরিবেশে ছড়িয়ে যাবে।
তো বেসিক্যালি কতটা পরিমাণ হিট তৈরি হবে, সেটা হচ্ছে কিউভি পরিমাণ হিট তৈরি হবে। এখন তুমি যদি ফর্মুলাটা যদি বসাও যে কিউ ইজ ইকুয়াল টু আইটি, আমি এখানে কিউ ইজ ইকুয়াল টু আইটি বসিয়েছি, এখানে স্মল কিউ করেছি, এটা ক্যাপিটাল কিউ তুমি করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর ভি ইজ ইকুয়াল টু যদি আই আর বসাও, তাহলে এইচ ইজ ইকুয়াল টু আসছে আই স্কোয়ার আর টি। এটাই হচ্ছে জুলস ল অফ হিটিং। বোঝা গেছে? এটাই আমার জুলস ল অফ হিটিং। এবার তুমি এইখান থেকে দেখতে পাচ্ছ যে এইচ প্রপোর্শনাল টু কি হচ্ছে, আই স্কোয়ার হচ্ছে। তুমি এইখান থেকে লিখতেই পারো যে এইচ প্রপোর্শনাল টু কি হচ্ছে, এইচ প্রপোর্শনাল টু কি হচ্ছে, আই স্কোয়ার। এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার তখনই হবে যখন আর আর টি, আর এন্ড টি যখন কনস্ট্যান্ট থাকবে। এইটাই আমরা ক্লাস 10 বইয়ে পড়েছিলাম, যখন কোনো পরিবাহীর রোধ এবং সময় যদি অপরিবর্তনশীল থাকে, তাহলে ওই পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ ওই পরিবাহীর প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক হয়। এটা ছিল জুলের প্রথম সূত্র, মনে পড়েছিলাম। এবারে সেকেন্ড সূত্র এইচ প্রপোর্শনাল টু আর হবে। সেকেন্ড সূত্র হবে এইচ প্রপোর্শনাল টু আর। কখন হবে না, যখন আই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এটা জুলের সেকেন্ড ল, এটা তোমার জুলের সেকেন্ড ল। জুলের সেকেন্ড লতে আমরা কি পড়েছিলাম, যে কোনো পরিবাহীর যদি প্রবাহ মাত্রা এবং সময় যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক হয়। মনে পড়ছে? এটাই জুলের দ্বিতীয় সূত্র ছিল। এবার জুলের তৃতীয় সূত্র কি ছিল, এইচ প্রপোর্শনাল টু টি, যখন আই আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা জুলের তৃতীয় সূত্র। কি পড়েছিলাম, যদি কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা এবং রোধ যদি অপরিবর্তনশীল থাকে, তাহলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ কত সময় ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে তার সঙ্গে সমানুপাতিক। এটা জুলের তৃতীয় সূত্র হিসেবে পড়েছিলাম। এবার তুমি বলো, এই যে সূত্রগুলো, এটা কি তুমি ডেরাইভ করতে পারতে না পুরোনো কনসেপ্ট থেকে? হ্যাঁ, এইভাবে ডেরাইভ হবে সেটা হয়তো ভেবে দেখোনি আগে, কিন্তু নতুন কিছু শিখলে কি, নতুন তো কিছু শেখোনি। যাই হোক, তো মোটামুটি পুরোনো কনসেপ্ট কাজে লাগিয়ে জুলস ল অফ হিটিং কোথা থেকে আসছে তোমরা বুঝে গেছো। এবারে আমরা এখানে জুলস ল অফ হিটিং পড়ছি, এখানে ইউনিট নিয়ে পড়বো। বেসিক্যালি হিট মানে তো ওয়ার্ক, মানে যতটা পরিমাণ ওয়ার্ক সিস্টেম করেছে, কিউ পরিমাণ চার্জ যদি হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে আসে, তখন যে পরিমাণ ওয়ার্ক সিস্টেম করে সেটাই তো কাইনেটিক এনার্জি হিসেবে আমি পাচ্ছি। আর যে পরিমাণ কাইনেটিক এনার্জি লস করেছে ধাক্কার মাধ্যমে, সেটাই তো হিট। তাহলে বেসিক্যালি হিট মানে ওয়ার্ক। এখানে ইউনিট কি হবে, অবশ্যই জুল হবে। তাহলে এসআই ইউনিট কি হবে, এসআই ইউনিট অবশ্যই জুল হবে। এবারে তুমি সিজিএস ইউনিট কি হবে, সিজিএস ইউনিট কি হবে, অবশ্যই আর্গ হবে। ঠিক আছে। আর এরপরে আরো কিছু ইউনিট রয়েছে, সেটা আমরা একটু পরে ডিসকাস করছি। এখন লিখেই দিই, পরে যদি ভুলে যাই লিখে দিই। এখন যেটা প্রচলিত ইউনিট আমরা পড়বো হিটিং ইফেক্ট অফ কারেন্টে, আমরা যে হিটের প্রচলিত ইউনিট পড়বো বা ওয়ার্ক ডানের যে প্রচলিত ইউনিট পড়বো, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। আমরা পড়বো কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। 1 কিলোওয়াট মানে কত হচ্ছে, 1000 ওয়াট। আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এত জুল হবে। হ্যাঁ, তো তুমি এখানে ক্যালকুলেশন করে লিখতেই পারো 3.6 ইন্টু 10⁶ জুল। জায়গা কম আছে বলে ছোট করে লিখলাম। বোঝা গেছে? চলো নেক্সট স্লাইড। এবারে কি আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার। পাওয়ার 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 মানে কি বুঝতে হবে, পাওয়ার মানে কি বুঝতে হবে। পাওয়ার মানে হচ্ছে, তোমরা জানো
যে পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে রেট অফ ওয়ার্ক, রেট অফ ওয়ার্ক। তাহলে পাওয়ার পি কে লিখতে পারি আমি ওয়ার্ক লিখতে পারি বাই টাইম লিখতে পারি। আর এইমাত্র বললাম হিট মানে ওয়ার্ক, এইমাত্র শেখালাম যে মানে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে বা কোনো চার্জ পার্টিকেলকে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে যদি নিয়ে আসতে হয়, তাহলে সিস্টেম যে পরিমাণ ওয়ার্ক করে সেটা মানে সিস্টেম যে পরিমাণ ওয়ার্ক করছে সেটা কাইনেটিক এনার্জি বাড়াচ্ছে সিস্টেমের, মানে এখানে চার্জ পার্টিকেলের কাইনেটিক এনার্জি বাড়াচ্ছে। আবার চার্জ পার্টিকেলের যতটা কাইনেটিক এনার্জি বাড়ছে বা যতটা কাইনেটিক এনার্জি অ্যাকুয়ার করছে বা যতটা কাইনেটিক এনার্জি গেইন করছে, ধাক্কার মাধ্যমে অ্যাটমের সঙ্গে আয়নের সঙ্গে ধাক্কার মাধ্যমে ততটা পরিমাণ কাইনেটিক এনার্জি সে হিট এনার্জি হিসাবে লস করে দিচ্ছে। তাহলে এখানে ওয়ার্ক মানেই আমি এখানে হিট করব, এখানে ওয়ার্ক মানেই আমি এখানে হিট করব, হিট বাই টাইম। এবারে এই মাত্র করলাম এইচ মানে কি, এইচ মানে হচ্ছে আই স্কোয়ার আর টি, এখানে করলাম এইচ মানে হচ্ছে আই স্কোয়ার আর টি। তাহলে এখানে করব আই স্কোয়ার আর টি বাই টি। তাহলে আলটিমেট পাওয়ার পি ইজ ইকুয়াল টু কত আসবে, আই স্কোয়ার ইন্টু আর আসবে। এবারে এবার আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু কি জানি, আই আর জানি, এটা আমরা জানি। এবারে এটাকে আমি যদি গুছিয়ে লিখি একটু, পি ইজ ইকুয়াল টু আই ইন্টু আই আর, তাহলে কত হলো আই ইন্টু ভি। এটা হচ্ছে পাওয়ারের আরেকটা ফর্ম পড়লাম। এবারে এক কাজ করি, এইখান থেকে যদি লিখি আমি পি ভি ইজ ইকুয়াল টু আই আর যদি হয়, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর হবে নিশ্চয়ই। ভি ইজ ইকুয়াল টু আমার আসছে আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু আসছে আই ইজ ইকুয়াল টু আসছে ভি বাই আর। আমি যদি আই এর জায়গায় মানে এখানে আই স্কোয়ারের জায়গায় আই স্কোয়ারে আই এর জায়গায় যদি মানটা আমি আই এর বসিয়ে দিই কি আসবে, এটা হচ্ছে ভি বাই আর তার হোল স্কোয়ার ইন্টু আর, তাহলে এটা আসবে তোমার ভি স্কোয়ার বাই আর, এটা আসবে তোমার ভি স্কোয়ার বাই। ঠিক আছে, এবারে কোন সূত্র কখন লাগাবে, যখন আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, যখন আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে তখন তুমি এই সূত্র লাগাবে, যখন ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে তখন এই সূত্র লাগাবে। আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট কখন থাকে, আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে সিরিজ কম্বিনেশনে, অর্থাৎ সিরিজ কম্বিনেশন দেখলে তুমি পাওয়ার যখন যদি তুমি সিরিজ কম্বিনেশন দেখো আর যদি তোমাকে পাওয়ার বের করতে বলে তখন তুমি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর লাগাবে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। যদি তুমি প্যারালাল কম্বিনেশন দেখো আর তুমি জানো যে প্যারালাল কম্বিনেশনে কি থাকে, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, আর প্যারালাল কম্বিনেশনে যদি তোমাকে পাওয়ার বের করতে বলে তাহলে তুমি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর বসাবে, এটা লাগাবে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, এটা লাগাবে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে। বোঝা গেছে? এবারে তুমি লক্ষ্য করে দেখো পাওয়ার কার উপরে ডিপেন্ড করছে, এইখানে এই সূত্রতে বেসিক্যালি তুমি এক কাজ করি, এটা হচ্ছে আমার 1 নম্বর সূত্র, এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র, এটা হচ্ছে আমার 3 নম্বর সূত্র। এইখান থেকে বুঝতে পারছি যে যদি আমি 1 নাম্বার থেকে যখন পাচ্ছি, আমি 1 নাম্বার থেকে বলতে পারি আই এর ভ্যালু যত ইনক্রিজ করবে পাওয়ারের ভ্যালু তত ইনক্রিজ করবে।
আই এর ভ্যালু যত ইনক্রিজ করবে পাওয়ারের ভ্যালু তত ইনক্রিজ করবে। তার মানে কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট থেকে কতটা পাওয়ার আমি পাবো, কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট থেকে কতটা পাওয়ার আমি পাবো, সেটা ডিপেন্ড করছে আমি ওই ইনস্ট্রুমেন্টে কতটা পরিমাণ কারেন্ট পাঠাচ্ছি। দেখো, R is equal to for specific instrument, for any specific instrument, any specific instrument R is equal to constant. For any specific instrument R is equal to constant. তাহলে এক কাজ করে এটাকে বাদ দিয়ে দিই। তাহলে আমি from 1, তাহলে from 1 থেকে পাচ্ছি I যদি ইনক্রিজ করে তাহলে পিও ইনক্রিজ করবে। যদি যদি আমি আই এর মানটাকে যদি বাড়াই, যদি আমি আই এর মানটাকে যদি বাড়াই তাহলে পি এর মানটাও নিশ্চয়ই বাড়বে। আবার 2 থেকে পাচ্ছি, আবার from 2 কি from 3 তিনে আমি বলতে পারি যদি বাইরে থেকে অ্যাপ্লাইড ভোল্টেজের ভ্যালু যদি আমি বাড়াই, বাইরে থেকে যদি বেশি ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ ভি যদি বাড়াই, তাহলে নিশ্চয়ই পাওয়ারটাও বাড়বে। যদি ভি যদি বাড়াই তাহলে পাওয়ারটাও নিশ্চয়ই বাড়বে। বুঝতে পারলে? তার মানে কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট কতটা পাওয়ার তৈরি করবে, কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্টের পাওয়ার কত হবে, সেটা ডিপেন্ড করছে তুমি কতটা কারেন্ট পাঠাচ্ছ আর কতটা ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করছো। আর কতটা কারেন্ট পাঠাচ্ছ আর কতটা ভোল্টেজ অ্যাপ্লাই করছো সেটা ডিপেন্ড করছে তোমার উপরে। এখন দেখো, ভ্যালু অফ কারেন্ট and voltage depends on external condition, external condition তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের পাওয়ার কত হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম পাওয়ার depends on external condition, external তার মানে কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট কতটা পাওয়ার জেনারেট করেছে সেটা ডিপেন্ড করেছে তুমি বাইরে থেকে কতটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তুমি বাইরে থেকে কতটা কারেন্ট অ্যাপ্লাই করেছো, মানে কতটা কারেন্ট পাঠিয়েছো সিস্টেমে। সিস্টেমে যত বেশি কারেন্ট যাবে, সিস্টেমে যত বেশি ভোল্টেজ ড্রপ করাবে, সিস্টেমে যতটা বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবে তত বেশি পাওয়ার জেনারেট করবে, তাই না? বোঝা গেছে? যেটা ক্লিয়ার তো? এই যে স্পেসিফিক জিনিসটা যেটা আমি ইংরেজিতে লিখলাম, তোমরা চাইলে বাংলাতেও লিখতে পারো। আর এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাগবে এরপরে যখন স্লাইডগুলো পড়াবো, আলোচনা করব। তাই জন্য আমি রিকোয়েস্ট করব এই যে ভাষাটা লিখে নেবে একটু।
যাই হোক, অঙ্ক দিয়ে দিয়েছ, এই অঙ্কটা তোমাদেরকে কোষে দেখাতে হবে। কি বলেছে? কনসিডার দ্য 4 সার্কিটস shown in the figure below in which circuit power dissipated maximum, কতটা মানে কোথায় পাওয়ার ম্যাক্সিমাম ডিসিপেট করবে, ডিসিপেট মানে খরচ হবে এক কথায়, ঠিক আছে। বলেছে নেগলেক্ট দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য পাওয়ার সাপ্লাই। আমাকে এখানে নেগলেক্ট করতে বলেছে। কি করে অঙ্কটা করবে? তুমি লক্ষ্য করে দেখো, সব জায়গাতে কিন্তু সেম ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করেছো, সার্কিটে কিন্তু সেম ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, এটাই ট্রিক। আমি কিন্তু অঙ্কটা বেছেইছি এটার জন্য। আমি এইমাত্র শেখালাম যদি ভি কনস্ট্যান্ট থাকে, এইমাত্র শেখালাম 3 নম্বর সূত্রতে যদি ভি কনস্ট্যান্ট থাকে তুমি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর বসাবে। আর তুমি লক্ষ্য করে দেখো, আমাকে বলেছে যে পাওয়ারটা ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, আমাকে দেখাতে হবে যে পাওয়ারটা ম্যাক্সিমাম কোথায় ডিসিপেট হচ্ছে, এটা আমাকে দেখাতে হবে। তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকটা সার্কিটে কিন্তু সেম পরিমাণ ভোল্টেজ আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেহেতু নেগলেক্ট দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স বলেছে, আমাকে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে যেহেতু নেগলেক্ট করতে বলেছে, অর্থাৎ স্মল আর ইজ ইকুয়াল টু যেহেতু 0, তাহলে অবশ্যই আমার ইএমএফ ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ভোল্টেজ ভি হবে। আর যেহেতু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট চারটে সার্কিটের জন্যই, তাহলে আমি পাওয়ারের কোন সূত্র বসাবো? পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পাওয়ার ভি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হবে। অর্থাৎ যে সার্কিটে রেজিস্ট্যান্সের মান কম হবে সেই সার্কিটে পাওয়ারের মান বেশি হবে। এখন তোমাকে দেখতে হবে কোন সার্কিটে রেজিস্ট্যান্সের মান কত। আর আই থিঙ্ক তোমরা এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবে। যে সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান সব থেকে কম হবে সেই সার্কিটে পাওয়ারের মান সব থেকে বেশি হবে। এখন আমি আমার কমন সেন্স থেকে বুঝতে পারছি সব থেকে কম, এটা তো এই দুটো তো হবেই না, কারণ সিরিজ কম্বিনেশনে রয়েছে, এই দুটো তো হবেই না, বাদ দাও। আমি আমার কমন সেন্স লাগাচ্ছি, এই দুটোর মধ্যে একটা হতে পারে। এখন এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরোবে? এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোবে R/2, আর এর ক্ষেত্রে বেরোবে 2R/3। যেহেতু R/2টা কম, তাই জন্য এখানে আমার অপশন 1 অ্যান্সার হবে। আমার জন্য অপশন 1টা হচ্ছে অ্যান্সার, অপশন 1টা হচ্ছে আমার জন্য অ্যান্সার। এবার তোমরা নিজেরা করে দেখবে, বেশি আলোচনা করবো না, হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখি অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে। চলো, কি বলেছে? The resistance of equal value are arranged in different combination as shown in below. Arrange them in increasing order of power dissipation. আমাকে পাওয়ার ডিসিপেশনের ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, এইখানে প্রত্যেকটা সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে, প্রত্যেকটা সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে, মেন কারেন্টের মান কিন্তু সেম। আগের অঙ্কটাতে প্রত্যেকটা সার্কিটে কিন্তু সেম ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম, এইখানে কিন্তু সেম কারেন্ট আমি অ্যাপ্লাই করেছি। অর্থাৎ আই ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, আই ইজ ইকুয়াল টু যদি, না তোমাকে দেখাই না, যেহেতু করিয়েছি দেখাতে অসুবিধা কি আছে। যদি আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে তাহলে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার, আর এই ফর্মুলাটা আমি বসাবো। তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে? আমার পি ইজ ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর, তাহলে আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকলে পি এর সঙ্গে আর এর কি রিলেশন? সমানুপাতিক রিলেশন, ডাইরেক্ট রিলেশন রয়েছে। তাহলে এখন তারই পাওয়ার বেশি হবে যার আর এর মান অবশ্যই বেশি হতে হবে, মানে সেই সার্কিটে পাওয়ার বেশি হবে যার আর এর মান বেশি হবে। এখন প্রত্যেকটা সার্কিটে যদি আমি আর এর মান যদি বের করে নিই, দেখো 1 নম্বর সার্কিটে আর এর মান কত আসবে? 1 নম্বর সার্কিটে আর এর মান আসবে R1 ইজ ইকুয়াল টু, আমি দেখতে পাচ্ছি 3R, আর 2 নম্বর সার্কিটে আর এর মান, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে আর করে, হ্যাঁ। 2 নম্বর সার্কিটে আর এর মান হচ্ছে 2R/3,
3। 3 নাম্বার সার্কিটে রেজিস্ট্যান্সের মান R3 ইজ ইকুয়াল টু R/3। 4 নাম্বার সার্কিটে R এর মান R4 ইজ ইকুয়াল টু R/2 প্লাস R, এটা হবে 3R/2। তাহলে সব থেকে বেশি কে আছে? আমাকে ইনক্রিজিং অর্ডার বলেছে, তাহলে কম থেকে বেশির দিকে যাব। সব থেকে কম আমার চোখে দেখতে পাচ্ছি, সব থেকে কম রয়েছে 1-এ আসবে এটা, 2-এ আসবে এটা, 3-এ আসবে এটা, 4-এ আসবে এটা। 4 নাম্বারের পাওয়ার সব থেকে বেশি হবে, 4 নাম্বারের পাওয়ার সব থেকে বেশি হবে। তার লাস্টে কে আছে? লাস্টে 4 এখানে আছে, আর লাস্টে 4 কিছু নেই, তাহলে এটা তো হবেই না। লাস্টে 1 আছে, এটাও হবে না। লাস্টে 2 আছে, লাস্টে 1, এটাও হবে না। লাস্টে 4 এটাতে আছে, তাহলে আমি এটা করব। বোঝা গেছে? তাহলে অপশন এলিমিনেশন কি করে করবে, বুঝতে পেরেছো? আমি যদি নাও সাজাতাম, আমি যদি আগে দেখে নিতাম যে সব থেকে লাস্টে 1 2 1 4 আছে, আমি দেখে নেব সব থেকে বেশি পাওয়ার কোথায় তৈরি হবে। আমি দেখলাম যে সিরিজ কম্বিনেশন, তাহলে আর এর সঙ্গে ডাইরেক্ট রিলেশন রয়েছে। তার মানে যে সার্কিটে আর এর মান সব থেকে বেশি, সেই সার্কিটে পাওয়ার বেশি ডিসিপেট হবে। তাহলে আমি যদি আগে আর এর মান যদি বের করে নিতাম, দেখলাম যে 4-এর ক্ষেত্রে আর এর মান বেশি, তাহলে 4 নাম্বার সার্কিটে আমার পাওয়ার সব থেকে বেশি জেনারেট হবে। সরি, এটা ছিল আমার 1 নাম্বার সার্কিট, এটা হচ্ছে আমার 1 নাম্বার সার্কিট, আমি ভুল করে দিয়েছি। 2 নাম্বার সার্কিট, 3 নাম্বার সার্কিট, 4 নাম্বার সার্কিট। 1 নাম্বার সার্কিটে আমার রেজিস্ট্যান্সের মান সব থেকে বেশি। 1 নাম্বার সার্কিটে আমার রেজিস্ট্যান্সের মান, আমি ভুল করেছি, সরি, ভেরি সরি। 1 নাম্বার সার্কিটে আর এর মান সব থেকে বেশি আছে, 1 নাম্বার সার্কিটে আর এর মান সব থেকে বেশি আছে। তাহলে আমার অ্যান্সার হলে, হয় আমার অ্যান্সার 1-এরটা হবে, না হলে আমার অ্যান্সার 2-এরটা হবে। 3 আর 4 কিন্তু হবে না, ঠিক আছে? কারণ 1 নাম্বার সার্কিটে আর এর মান সব থেকে বেশি আছে, তাহলে 1 আর 2 এর মধ্যে একটা অ্যান্সার হতে পারে। 3 আর 4 আমার এমনি বাদ, এলিমিনেট হয়ে গেল। এবার তুমি লক্ষ্য করে দেখো, এর প্রথমে 3 আছে, এর প্রথমে 2 আছে, তাহলে সব থেকে কম পাওয়ার কোথায় সেটা যদি বের করতে পারি, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। সব থেকে কম পাওয়ার আছে আমার 3 নাম্বার সার্কিটের ক্ষেত্রে, 3 নাম্বার সার্কিটে সব থেকে কম পাওয়ার আছে, তাহলে সব থেকে প্রথমে কিন্তু 3 থাকবে। সব থেকে প্রথমে অপশন 1-এ 3 আছে, তাহলে অবশ্যই অপশন 1 হবে আমার অ্যান্সার। সব থেকে প্রথমে এখানে 2 দেওয়া ছিল, আর 2 নাম্বার সার্কিটে কিন্তু সব থেকে কম পাওয়ার তৈরি হবে না। 2 নাম্বার সার্কিটের রেজিস্ট্যান্স কিন্তু সব থেকে কম নয়, তাহলে যে সার্কিটের রেজিস্ট্যান্স সব থেকে কম, সেই সার্কিটে পাওয়ার ডিসিপেশন কিন্তু সব থেকে কম হবে। আর সিরিজ কম্বিনেশনে যে সার্কিটে রেজিস্ট্যান্সের মান সব থেকে বেশি, সেই সার্কিটে পাওয়ার ডিসিপেশনের ভ্যালু সব থেকে বেশি হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখি, বলেছে থ্রি রেজিস্ট্যান্স অফ ইকুয়াল ভ্যালু আর অ্যারেঞ্জিং ইন ডিফারেন্ট কম্বিনেশন অ্যাজ শোন বিলো, অ্যারেঞ্জ দেম ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ পাওয়ার ডিসিপেশন। আমাকে ইনক্রিজিং অর্ডার অফ পাওয়ার ডিসিপেশন এ কাজ করতে হবে। ইনক্রিজিং অর্ডার অফ পাওয়ার ডিসিপেশন, তুমি লক্ষ্য করে দেখো এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে কিছু বলে দেয়নি, আর বাই দ্য ওয়ে এখানে ভোল্টেজ ডিফারেন্স ভি বলে দিয়েছে। তুমি লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ভি এর মান কনস্ট্যান্ট রয়েছে, এখানে ভি এর মান কনস্ট্যান্ট রয়েছে, এখানে ভি এর মান কনস্ট্যান্ট রয়েছে। আর ভি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এই মাত্র করালাম, ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি হয়? পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর হয়, ঠিক আছে? এবারে যার রেজিস্ট্যান্স সব থেকে কম, যার রেজিস্ট্যান্স সব থেকে কম, তার পাওয়ার সব থেকে বেশি। তোমাকে দেখতে হবে রেজিস্ট্যান্স কম সব থেকে কার, যার রেজিস্ট্যান্স সব থেকে কম হবে তার পাওয়ার সব থেকে বেশি হবে। তুমি যদি এবারে রেজিস্ট্যান্স যদি বের করে নিতে পারো, অঙ্কটা কিন্তু ইজিলি তুমি সলভ করে নিতে পারবে। আমি কিন্তু ডিসক্লেমার দিয়ে দিই, দেখো আমি কিন্তু আগের অঙ্কটা ঠিক করেছিলাম, কিন্তু সাজানোর সময় এটাকে আমি দাগ নাম্বার কনসিডার করে নিয়েছিলাম, কিন্তু এটা তো দাগ নাম্বার নয়, এটা তো আমি অ্যারেঞ্জ করলাম। দাগ নাম্বার তো 1 2 3 4 ছিল। এবার দেখো আমি দাগ নাম্বারটা দিতে ভুল করলাম বলে আমি কিন্তু অঙ্কটা ঠিক করেও আমি কিন্তু মাইনাস খেয়ে যেতাম। যখন আমি অ্যাজ এ স্টুডেন্ট অঙ্কটাকে করলাম, তখন দাগ নাম্বারটা ভুল বসানোর জন্য আমার এমসিকিউ ভুল হওয়ার হাই পসিবিলিটি ছিল। আর এই ভুলগুলো কিন্তু ছেলেমেয়েরাও করে, এই ভুলগুলো কিন্তু প্লিজ খেয়াল করবে। বারবার ধরে বলছি, যদি আমি পরীক্ষার হলে যেতাম তাহলে আমি ভুল করতাম, আমি তোমাদেরকে কি করে গ্যারেন্টি দিতে পারি যে তোমরা ভুল করবে না?
টিচার হয়ে আমি যদি ভুল করতে পারি, স্টুডেন্ট হয়ে তোমরাও কিন্তু ভুল করতে পারো। সুতরাং এই জায়গাগুলো কিন্তু একটু সতর্ক থাকবে, বুঝতে পারছো? নেক্সট এবারে পড়তে হবে ইলেকট্রিক্যাল পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন থিওরেম আমরা ডিসকাস করব। ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন থিওরেমে আমরা কি দেখবো? দেখো, ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন থিওরেম বললাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এখানে পাওয়ার ট্রান্সফারের গল্প আসছে, এখানে পাওয়ার ট্রান্সফারের গল্প আসছে। এই যে পাওয়ার ট্রান্সফার, কে কাকে পাওয়ার ট্রান্সফার করবে? ধরো একটা বাল্বের মধ্যে পাওয়ার ট্রান্সফার করতে চাইছি আমি, তাহলে পাওয়ার ট্রান্সফার কোথা থেকে কোথায় হবে? বেসিক্যালি বাল্ব জ্বলছে কিসের জন্য? বাল্ব জ্বলছে, তুমি ওই বাল্বের মধ্যে ব্যাটারি কানেক্ট করেছো বা বাল্বের মধ্য দিয়ে তুমি ইলেকট্রিসিটি প্রোভাইড করেছো। তাহলে এখানে পাওয়ার ট্রান্সফার কোথা থেকে কোথায় হবে? তুমি ইলেকট্রিসিটি প্রোভাইড করেছো বলেই তো বাল্বটা জ্বলছে। তাহলে এখানে পাওয়ার ট্রান্সফার হবে ব্যাটারি থেকে ডিভাইসের মধ্যে, এখানে পাওয়ার ট্রান্সফার হবে ব্যাটারি থেকে বাল্বের মধ্যে। বাল্ব বলতে পারো বা ডিভাইস বলতে পারো, বা তুমি এখানে ডিভাইস নিতে পারো। ঠিক আছে, এইখানে পাওয়ার ট্রান্সফার হচ্ছে ব্যাটারি থেকে ডিভাইসের মধ্যে বা সার্কিটের মধ্যে, তুমি সার্কিটও নিতে পারো বা সার্কিটের মধ্যে নিতে পারো। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমে আমরা ডিসকাস করব ব্যাটারি থেকে বাল্বের মধ্যে পাওয়ার যে ট্রান্সফার হচ্ছে সেটা ম্যাক্সিমাম কখন ট্রান্সফার হবে। তাহলে এই ট্রান্সফারটা যদি বুঝতে হয় তাহলে একটা সার্কিট ড্র করতে হবে যেখানে ব্যাটারি থাকবে আর যেখানে রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স মানে এখানে বাল্বের রেজিস্ট্যান্স মানে তুমি বেসিক্যালি যে অ্যাপ্লায়েন্সে তুমি পাওয়ারটা ক্যালকুলেট করতে চাইছো বা যে অ্যাপ্লায়েন্সে তুমি পাওয়ারটা ট্রান্সফার করতে চাইছো সেই অ্যাপ্লায়েন্স লাগবে। ঠিক আছে, তো এক কাজ করি, দাঁড়াও, একটা এখানে বাল্ব কানেক্ট করেছি, এবারে ব্যাটারি দিতে হবে আমাকে। অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকবে। ধরে নিচ্ছি এই ব্যাটারির ইএমএফ হচ্ছে ই আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। আর এই যে বাল্ব, এইটাকে আমি অ্যাপ্লায়েন্স হিসাবে আমি ধরে নিয়েছি, এই বাল্বকে অ্যাপ্লায়েন্স হিসাবে আমি ধরে নিয়েছি। এই বাল্ব কখন জ্বলবে? এই বাল্ব তখনই জ্বলবে যখন এর মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স আমি অ্যাপ্লাই করব বা এর মধ্যে কোনো স্পেসিফিক অ্যামাউন্টের কারেন্ট যখন যাবে। আর যখনই এর মধ্যে কারেন্ট যাবে তখন এই বাল্বটি কিন্তু আমার জ্বলতে শুরু করবে, এই বাল্বটি আমার জ্বলতে শুরু করবে। ধরে নিচ্ছি এই বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে আর, আমি ধরে নিচ্ছি এই বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে আর। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম পড়বো মানে কোন শর্তে এই ব্যাটারি এই বাল্বে ম্যাক্সিমাম পাওয়ারকে ট্রান্সফার করতে পারবে সেটা আমরা এখন ডিসকাস করব। দেখো, পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি হয়? যদি আমি এখানে কারেন্টের ভ্যালু যদি বের করতে পারি, যদি আমি এখানে কারেন্টের ভ্যালু যদি বের করতে পারি তাহলে সিম্পল পি ইজ ইকুয়াল টু কি হবে? সিম্পলি পি ইজ ইকুয়াল টু হবে, সিম্পলি পি ইজ ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর। আর আই এর ভ্যালু কত হবে? আই এর ভ্যালু কত হবে? আই ইজ ইকুয়াল টু সার্কিটে কত কারেন্ট যাবে এটা কি করে বের করব? টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। ইএমএফ কত আছে? ই
রেজিস্ট্যান্স কত আছে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। অবশ্যই এই স্মল আরটা হচ্ছে এই সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে পি এর মান কি করে বের করব, পি ইজ ইকুয়াল টু হবে পি বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার করে দিলাম ইন্টু আর, ঠিক আছে। এবারে আমাকে পিটাকে ম্যাক্সিমাম করতে হবে। আমি চাইছি যে পাওয়ার ট্রান্সফার ম্যাক্সিমাম হোক। এক কাজ করি, আমি চাইছি পাওয়ার ট্রান্সফার ম্যাক্সিমাম হোক, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স হোক। পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স কখন হবে, অর্থাৎ আর এর কোন মানের জন্য সার্কিটে পাওয়ার ট্রান্সফার ম্যাক্সিমাম হবে। পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স কখন হবে, দেখো এখানে আমি আরটাকে ভ্যারি করাবো, আর এর কোন মানের জন্য সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট হবে সেটা আমাকে বের করতে যদি হয়, তাহলে আরটাকে ভ্যারি করাতে হবে, এই আরটাকে ভেরিয়েবল করতে হবে। এই আরটাকে ভেরিয়েবল করতে হবে। এই আরটাকে যদি এই আর যদি ভেরিয়েবল হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স তখনই হবে যখন ডিপি বাই ডি আর ইজ ইকুয়াল টু 0 হবে। যখন ডিপি বাই ডিআর ইজ ইকুয়াল টু যখন 0 হবে। এবারে ডিপি বাই ডিআর 0 কখন হবে, যখন ডিআর অফ আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার যখন 0 হবে। এটা যখন 0 হবে তখন সার্কিটে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। এবার এটাকে যদি 0 করতে হয় তোমাকে ডেরিভেটিভ করতে পারতে হবে। ডেরিভেটিভটা আমার করে দেখানোর ব্যক্তিগতভাবে কোনো ইচ্ছে নেই, তাও করে দেখাচ্ছি, আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। ইউ বাই ভি ফর্মুলা লাগবে। ভি স্কোয়ার মানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল টু দ্য পাওয়ার 4, ডিইউ মানে 1 হবে ইন্টু ভি ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার হবে, তারপর আর কে কনস্ট্যান্ট রাখবো, দিয়ে এটা ডেরিভেটিভ করবো। এখানে কত হবে, 2 ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটা ইজ ইকুয়াল টু আমাকে 0 করতে হবে। এটাকে যদি গুণ করে ওইদিকে নিয়ে চলে যায়, এটা এমনি 0 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দিয়ে ক্যাপিটাল আর প্লাস স্মল আর যদি কমন নিই, এইখানে কত পড়ে থাকছে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এইখানে কত পড়ে থাকছে 2r মাইনাস 2r। এটাকে 0 সঙ্গে ইকুয়াল করতে হবে। এটাকে আমার 0 সঙ্গে ইকুয়াল করতে হবে। তুমি যদি এটাকে এদিকে নিয়ে চলে যাও, 0 সঙ্গে গুণ হয়ে 0 হয়ে গেল, দিয়ে এই ওপরের টার্মটার সঙ্গে আমি এই ওপরের টার্ম থেকে আমি ক্যাপিটাল আর প্লাস স্মল আর কে কমন নিলাম, ঠিক আছে। যখন কমন নিলাম তখন এখানে ক্যাপিটাল আর প্লাস স্মল আর পড়ে থাকছে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, আর এখানে মাইনাস 2rটা পড়ে থাকবে, তাই এখানে মাইনাস 2r, বোঝা গেছে। এবারে এটা ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, এখন এটাকে যদি ভাগ দিয়ে দাও 0 হয়, এটা 0 হবে, মানে এইটা ইন্টু এইটা ইজ ইকুয়াল টু 0 তখনই হবে, হয় এটাকে 0 করতে হবে, না হয় এটাকে 0 করতে হবে। আর প্লাস স্মল আর তো 0 হওয়া সম্ভব নয়, যেহেতু আর প্লাস স্মল আর জীবনে 0 হতে পারে না, নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই আর মাইনাস আর, অতএব অবশ্যই আর মাইনাস আর
ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে এখান থেকে বুঝতে পারলাম আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে। অর্থাৎ সার্কিটের রেজিস্ট্যান্স যখন ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে যখন ইকুয়াল হবে তখন সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। বোঝা গেছে? এটাই হচ্ছে আমার সেই শর্ত। অর্থাৎ স্মল আর ইজ ইকুয়াল টু যদি ক্যাপিটাল আর যদি হয়, স্মল আর যদি ক্যাপিটাল আর এর সঙ্গে সমান যদি হয়, অর্থাৎ সিস্টেমের ইন্টারনাল রেজিস্ট্যান্স, সিস্টেমের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইকুয়াল হয় এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে, তখন সার্কিটে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যদি হয় তাহলে পিম্যাক্স এর মান কত হবে? পিম্যাক্স ইজ ইকুয়াল টু হবে, আমরা এখানে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর বসিয়ে দেব, স্কোয়ার আর বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু যদি স্মল আর হয় তাহলে এখানে তুমি এক কাজ করো, 2r হবে, এটা 2r মানে 4 আর স্কোয়ার হবে, অর্থাৎ এটা হবে স্কোয়ার বাই 4r। এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার। বোঝা গেছে? এইটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম পাওয়ার, নোট করে নেবে। ম্যাক্সিমাম পাওয়ার বোঝা গেছে? চলো নেক্সট স্লাইড। এক সেকেন্ড, তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে এটা কিছু নেই। এইখানেও এই যে স্লাইডটা করলাম এইখানেও তো নতুন কোনো তথ্য আমরা পড়িনি, যা আগের তথ্য জেনেছিলাম সেই তথ্যকে একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু এই প্রুফটা আমরা করলাম। ঠিক আছে, শুধু একটা জিনিস বলে দিই, অনেক ছেলে মেয়েরা এটা জানো না, তো তাদের জন্য বলে দিই, ডি অফ ইউ বাই ভি ইজ ইকুয়াল টু হয় ভি ডি ইউ মাইনাস ইউ ডিভি বাই ভি স্কোয়ার। এই সূত্র লাগিয়ে আমি কিন্তু এটা করেছি। এই সূত্র লাগিয়ে কিন্তু আমি এটা করেছি, দেখে নিও একটু। হ্যাঁ, আমি আর ডেরিভেটিভকে এক্সপ্লেন করছি না। নেক্সট বলেছে পাওয়ার রেটিং অফ বাল্ব। রেটিং কেন করা হয়? পাওয়ার রেটিং অফ বাল্ব রেটিং কেন করা হয়? আমরা এইমাত্র করলাম এই যে এই জায়গাতে আমরা কি পড়লাম? ভ্যালু অফ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিপেন্ডস অন এক্সটার্নাল কন্ডিশন, পাওয়ার ডিপেন্ডস অন এক্সটার্নাল কন্ডিশন। তুমি সার্কিটে কতটা পরিমাণ ভোল্টেজ পাঠাচ্ছ, তুমি সার্কিটে কতটা পরিমাণ কারেন্ট পাঠাচ্ছ, সার্কিটে কতটা পরিমাণ ভোল্টেজ পাঠাচ্ছ, সেটা ডিপেন্ড করছে এক্সটার্নাল কন্ডিশনের উপরে। আমরা এইমাত্র দেখলাম, মুছে গেল কেন? গায়ে লেগে মুছে গেছে এটা। এখানে আমার আই ছিল, এখানে আমার আর ছিল, আই বাড়লে সরি ফ্রম ওয়ানে পড়েছিলাম, আই যদি বাড়ে তবেই পি বাড়বে, আই যদি বাড়ে তবেই পি বাড়বে। কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্টের জন্য আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তো কারেন্ট যদি বাড়াও তবেই পাওয়ারের মান বাড়বে। আর ভোল্টেজ যদি বাড়াও, কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্টে কতটা পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে তার উপরেই পাওয়ার ডিপেন্ড করছে। অর্থাৎ
ভোল্টেজের মান, অ্যাপ্লাইড ভোল্টেজের মান যদি বাড়াও, তবে ওই সার্কিটে বা ওই স্পেসিফিক ইনস্ট্রুমেন্টে বেশি পরিমাণ পাওয়ার ডিসিপেট হবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে পাওয়ার ডিপেন্ডস অন এক্সটার্নাল কন্ডিশন। তুমি এক্সটার্নালি তুমি কতটা তুমি কারেন্ট সার্কিটের মধ্যে দিয়ে পাঠাচ্ছ, ওই স্পেসিফিক অ্যাপ্লায়েন্সের মধ্য দিয়ে কতটা পরিমাণ কারেন্ট পাঠাচ্ছ, তার উপরে ওই অ্যাপ্লায়েন্সের কতটা পাওয়ার ডিসিপেশন হবে, কতটা পাওয়ার তৈরি হবে, সেটা ডিপেন্ড করছে। তো এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর কারেন্ট বললাম, আর ওই স্পেসিফিক ইনস্ট্রুমেন্টে তুমি কতটা পরিমাণ ভোল্টেজ ড্রপ করাচ্ছ ওই স্পেসিফিক অ্যাপ্লায়েন্সে, এই স্পেসিফিক অ্যাপ্লায়েন্সে কতটা পরিমাণ কারেন্ট পাঠাচ্ছ তার উপরে এর পাওয়ার ডিপেন্ড করবে, কতটা পরিমাণ ভোল্টেজ ড্রপ করছো তার উপরে এর পাওয়ার ডিপেন্ড করবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম পাওয়ার ডিপেন্ডস অন এক্সটার্নাল কন্ডিশন। তুমি এই বাল্বে কতটা পরিমাণ, মানে এর পাওয়ার কত হবে, এর পাওয়ার কতটা হবে সেটা ডিপেন্ড করছে তুমি কতটা পরিমাণ কারেন্ট পাঠিয়েছো, সেটা ডিপেন্ড করছে তুমি কতটা পরিমাণ কারেন্ট পাঠিয়েছো, সেটা ডিপেন্ড করবে তুমি কতটা পরিমাণ কারেন্ট আই পাঠিয়েছো, সেটা ডিপেন্ড করবে তুমি কতটা পরিমাণ ভোল্টেজ ড্রপ করিয়েছো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে পাওয়ার ডিপেন্ডস অন এক্সটার্নাল কন্ডিশন। তাহলে এইখানে আমরা এইসব কি করতে চাইছি, এইসব কথাগুলো আমি কেন আলোচনা করছি? এই যে রেটিং কথাটার মানে কি? এই রেটিং কথাটার মানেই এই রেটিং কথাটার মানেই কিন্তু তোমাকে বুঝতে হবে। এই রেটিং কথাটার মানেই তোমাকে বুঝতে হবে। রেটিং মানেটাই হচ্ছে ম্যাক্সিমাম। রেটিং কথাটার মানেই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন এবিলিটি। ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন এবিলিটি। এবারে তুমি যতটা খাবে ততটা হজম করতে পারবে তো? তুমি ম্যাক্সিমাম কতটা খাবার হজম করতে পারছো, ম্যাক্সিমাম কত ক্যালোরি খাবার তুমি হজম করতে পারছো, সেটাই ডিপেন্ড করছে রেটিং এর উপরে। ব্যক্তিগতভাবে আমি যখন একটা বিরিয়ানি খেয়ে নিই, আমি আর খেতে পারবো না, সেটাই হচ্ছে আমার রেটিং। তুমি কতটা খাবার হজম করতে পারছো, কতটা পাওয়ার, দেখো পাওয়ার তৈরি কতটা হবে, পাওয়ার তৈরি কতটা হবে, পাওয়ার তৈরি কতটা হবে, প্রডিউস কতটা হবে, সেটা ডিপেন্ড করছে এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে। কতটা ডিসিপেট করছে, ডিসিপেশন কতটা করছে, কতটা সে খরচ করতে পারছে, সেটা রিপ্রেজেন্ট করছে রেটিং। এই জিনিসটাই রিপ্রেজেন্ট করছে রেটিং। এই জিনিসটাই রিপ্রেজেন্ট করছে আমার রেটিং। এই জিনিসটাই রিপ্রেজেন্ট করছে আমার রেটিং, মানে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন এবিলিটি। একটার বেশি বিরিয়ানি যদি আমি খেয়ে নিই, আমি অসুস্থ হয়ে পড়বো। এইখানে রেটিং কথাটার মানে হচ্ছে যে তুমি যদি একটা স্পেসিফিক পাওয়ার যদি তুমি তৈরি করে দাও সার্কিটে, অতটা ধরো, সাপোজ করো একটা বাল্ব, একটা বাল্বের রেটিং ধরে নাও, এই বাল্বের রেটিং হচ্ছে 60 ওয়াট,
লেখা আছে আর 220 ভোল্ট লেখা আছে। এই কথাটার মানে হচ্ছে যে এর ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন এবিলিটি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ওয়াট। অর্থাৎ সে 1 সেকেন্ডে 60 জুল শক্তি খরচ করতে পারে, ওর বেশি শক্তি কিন্তু খরচ করতে পারবে না। যদি তুমি 1 সেকেন্ডে 60 জুল শক্তি তৈরি করতে পারো, ততটা শক্তি কিন্তু সে খরচ করতে পারবে। দেখো আমি যে একটা বিরিয়ানি খেলাম, 1 প্লেট বিরিয়ানি যে খেলাম, খেয়ে নিলেই তো হবে না, আমাকে তো খরচ করতে পারতে হবে, না হলে তো আমি অসুস্থ হয়ে পড়বো, আমি তো আরো মোটা হয়ে যাব, তাই না? তাহলে একটা বাল্বে 1 সেকেন্ডে 60 জুল শক্তি তৈরি হচ্ছে, 60 ওয়াট ওর মানে পাওয়ার তৈরি হচ্ছে, 1 সেকেন্ডে 60 জুল পরিমাণ শক্তি তৈরি হচ্ছে, আমাকে তো খরচও করতে পারতে হবে। একটা বাল্ব 1 সেকেন্ডে যে 60 জুল পরিমাণ শক্তি তৈরি করলো, সেটা তো পরিবেশে খরচ করতে পারতে হবে। যদি খরচ করতে না পারে, ধরো সাপোজ ইনপুট যদি বেশি হয়ে যায়, আউটপুটের থেকে, যদি বেশি তৈরি করে কম খরচ করে, তাহলে বাল্বটা কি হয়ে যাবে? বাল্বটা হয়ে যাবে ফিউজ। যদি ইনপুট আর আউটপুট যদি সমান হয়, রেটিং এর ক্ষেত্রে ধরো 60 ওয়াট তৈরি করছে আর 60 ওয়াট যদি খরচ করছে, তাহলে এই বাল্বটা ম্যাক্সিমাম ব্রাইটনেসে জ্বলতে থাকবে। এই বাল্বটা কিন্তু ম্যাক্সিমাম ব্রাইটনেসে জ্বলতে থাকবে। আর ইনপুট যদি কম হয়, আউটপুট যদি বেশি হয়, এখানে আউটপুট মানে আমি রেটিং বলছি, হ্যাঁ, এই আউটপুট গুলোকে মানে আমি রেটিং বলছি। এই আউটপুট মানে আমি রেটিং বলছি, কিন্তু এই আউটপুট মানে আমি রেটিং বলছি, বারবার ধরে লিখবো না। যদি তৈরি কম হয় রেটিং এর থেকে, তাহলে সে লেস ব্রাইট হবে, বাল্বটা লেস ব্রাইট হবে, অর্থাৎ সে সর্বোচ্চ উজ্জ্বলতায় কিন্তু জ্বলবে না, বাল্বটা কিন্তু সেই ক্ষেত্রে লেস ব্রাইট হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। 60 ওয়াট এর ম্যাক্সিমাম হজম করার ক্ষমতা, অর্থাৎ 60 ওয়াট মানে 1 সেকেন্ডে 60 জুল পরিমাণ শক্তি কিন্তু এ বাইরে খরচ করতে পারবে। তৈরি কতটা হচ্ছে, ওই বাল্ব 1 সেকেন্ডে কতটা পরিমাণ শক্তি তৈরি করছে, এটা কিন্তু ডিপেন্ড করছে আমার এক্সটার্নাল কন্ডিশনের উপরে। এই বাল্বটা 1 সেকেন্ডে কতটা পরিমাণ শক্তি তৈরি করছে, সেটা ডিপেন্ড করছে কারেন্টের উপরে। এই বাল্বটা 1 সেকেন্ডে কতটা পরিমাণ শক্তি তৈরি করছে, এটা ডিপেন্ড করছে তুমি কতটা কারেন্ট পাঠাচ্ছ তার উপরে। এই বাল্বটা 1 সেকেন্ডে কতটা পরিমাণ শক্তি তৈরি করছে, সেটা ডিপেন্ড করছে তুমি বাইরে থেকে কতটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছো তার উপরে। কিন্তু এ কতটা পরিমাণ শক্তি খরচ করতে পারবে, এ কতটা হজম করতে পারবে, সেটা কিন্তু এক্সটার্নাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে না, সেটা কিন্তু ডিপেন্ড করে এর স্পেসিফিকেশনের উপরে, এর রেটিং এর উপরে। তাই রেটিংটা রিপ্রেজেন্ট করছে, রেটিং মানেই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন এবিলিটি। এর রেটিং যদি 60 ওয়াট হয়, তার মানে এই বাল্বটা 1 সেকেন্ডে 60 জুলের বেশি শক্তি খরচ করতে পারবে না, এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। এখন প্রোডাকশনটা ডিপেন্ড করছে এক্সটার্নাল মানে আমার উপরে, কিন্তু ডিসিপেশনটা ডিপেন্ড করছে রেটিং এর উপরে, এটা বোঝা গেছে। এখন ইনপুট যদি আউটপুটের থেকে যদি বেশি হয়, অর্থাৎ যদি তৈরি বেশি করে আর আউটপুট অর্থাৎ রেটিং এর থেকে যদি ইনপুটটা যদি বেশি হয়ে যায়, 60 ওয়াট ধরো রেটিং রয়েছে, আর যদি 80 ওয়াট যদি তৈরি করে, 1 সেকেন্ডে 60 ওয়াটে ম্যাক্সিমাম খরচ করতে পারে, কিন্তু ধরো তুমি 80 ওয়াট তুমি পাওয়ার প্রডিউস করছো, 60 ওয়াট অর্থাৎ 1 সেকেন্ডে 60 জুল আমি খরচ করতে পারবো, কিন্তু আমি তৈরিটা 1 সেকেন্ডে 80 জুল করছি, 80 তৈরি করছি, 60 খরচ করছি, মানে 20 করে জমতে থাকছে। সাপোজ করো ইনপুট হচ্ছে, ইনপুট হচ্ছে তোমার 80 ওয়াট, আর রেটিং হচ্ছে
রেটিং হচ্ছে তোমার 60 ওয়াট। মানে আমি 1 সেকেন্ডে 80 জুল শক্তি তৈরি করছি, কিন্তু খরচ যখন করছি তখন 1 সেকেন্ডে 60 জুল পরিমাণ শক্তি খরচ করছি। তাহলে এক্সট্রা জমছে কতটা, স্টোর কতটা হচ্ছে? তাহলে এইখানে আমার স্টোর কতটা হচ্ছে? স্টোর কতটা হচ্ছে 1 সেকেন্ডে? স্টোর হচ্ছে 20 ওয়াট, অর্থাৎ 1 সেকেন্ডে 20 জুল পরিমাণ শক্তি স্টোর হতে থাকছে। এই যে স্টোরেজটা আসছে, এই যে স্টোরেজটা আসছে, এই যে স্টোরেজটা আসছে, এই স্টোরেজটা হচ্ছে বাল্বের টেম্পারেচারকে ইনক্রিজ করছে। এই স্টোরেজটা বাল্বের টেম্পারেচার থিটাকে ইনক্রিজ করছে। আর টেম্পারেচার যদি বাড়তে থাকে, দাঁড়াও, স্টোরেজ থিটাটাকে ইনক্রিজ করছে, আর থিটা যদি বাড়তে থাকে তাহলে একটা সময়ে কিন্তু বাল্বটা ফিউজ হয়ে যাবে। একটা সময়ে কিন্তু এই বাল্বটা আমার ফিউজ হয়ে যাবে, এই বাল্বটা আমার ফিউজ হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল থাকে যেন। বোঝা গেছে? তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে যেন ইনপুট সবসময় যেন ছোট হয় আউটপুটের থেকে। ঠিক আছে? যেন আমি সবসময় ইনপুট ছোট বলবো না, আমাকে খেয়াল রাখতে হবে যাতে করে ইনপুট ইনপুট ছোট বা সমান হয় রেটিং এর সঙ্গে। ইনপুট যেন রেটিং এর সঙ্গে ছোট বা সমান হয়। ছোট হলে লেস ব্রাইটনেসে জ্বলবে, ইকুয়াল হলে ম্যাক্সিমাম ব্রাইটনেসে জ্বলবে। কিন্তু যদি বাই চান্স বেশি হয়ে যায় তাহলে অ্যাপ্লায়েন্সেস কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। খেয়াল থাকে যেন। এই পিপিটিটা আমার রেডি হয়নি। An electric bulb is designed to draw a power P0 at voltage V0. If the voltage is V, then it draws a power P. Then আমাকে রেটিংটা এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ? আমি অপশনগুলো লিখতে ভুলে গেছি এখানে। An electric bulb is designed to draw a power P0 at voltage V0. At voltage V0. এটা আমাকে বলে দিয়েছে। তার মানে এর রেটিংটা কত আছে? এর রেটিংটা কত আছে আমার? এর রেটিং ইজ ইকুয়াল টু হচ্ছে এর রেটিং ইজ ইকুয়াল টু হচ্ছে P0, V0. ইফ দ্য ভোল্টেজ ইজ V, আমি অ্যাপ্লাই কত করেছি? অ্যাপ্লাই কত করেছি? অ্যাপ্লাই ভোল্টেজটা V অ্যাপ্লাই করেছি। আর V ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য, V ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য যে পাওয়ারটা সে তৈরি করছে সেটা হচ্ছে P। P এর মানটা কত সেটা আমাকে বের করতে হবে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি এখনই অপশনগুলো লিখে দিচ্ছি তোমাদের সামনে। দাঁড়াও, এখনই লিখে দিচ্ছি। আমার 1 নম্বর অপশন ছিল P is equal to V by V0 into P0। 2 নম্বর অপশন ছিল P is equal to V0 by V into P0। 3 নম্বর অপশন ছিল P is equal to V0 by V তার হোল স্কোয়ার ইন্টু
পি নট। 4 নাম্বার অপশন ছিল পি ইজ ইকুয়াল টু ভি বাই ভি নট তার হোল স্কোয়ার ইন্টু পি নট। এটা আমার অপশনে দেওয়া ছিল। এইগুলো পি এর মানটা কত আমাকে বের করতে হবে, এই পি এর মানটা কত আমাকে বের করতে হবে। কি করে বের করব? আমি এখানে জানতে চাইছি যে ই ড্রস পাওয়ার পি, দেন পি এর মানটা কত জানতে চাইছি, মানে কতটা পরিমাণ প্রডিউস হবে, কতটা পরিমাণ তৈরি হবে সেটা জানতে চাইছি। আর কি তৈরি হচ্ছে সেটা ডিপেন্ড করছে কার উপরে, কি তৈরি হচ্ছে সেটা ডিপেন্ড করছে এক্সটার্নাল কন্ডিশনের উপরে, তুমি কতটা পরিমাণ অ্যাপ্লাই করেছো। দেখো রেটিং দেওয়া আছে, মানে V0 ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি বা V0 ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি তাহলে পাওয়ারটা P0 হয়। তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স পেতে পারবো আমরা, এখান থেকে আমরা রেজিস্ট্যান্স পেতে পারবো। রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু কত হবে? আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখন কোন স্পেসিফিক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এর জন্য রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে ভি স্কোয়ার বাই পি। আর ইজ ইকুয়াল টু হবে ভি স্কোয়ার বাই পি। আর যেহেতু রেটিং এগুলো বলে দেওয়া আছে তাহলে এটা হবে P0 V0 ইন্টু P0। রেজিস্ট্যান্স পেয়ে গেছি। এরপরে আমাকে যদি পাওয়ারটা যদি বের করতে হয় তাহলে পাওয়ার P ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভি স্কোয়ার বাই আর। আর রেজিস্ট্যান্স আমি অলরেডি বের করে ফেলেছি। রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু হবে ভি নট স্কোয়ার ইন্টু পি নট। তার মানে এখান থেকে আসছে ভি বাই ভি নট তার হোল স্কোয়ার ইন্টু পি নট। কত নম্বর অপশনটা ম্যাচ করেছে? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি অপশন 4 ম্যাচ করছে। তাহলে অপশন 4 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এই অপশন 4 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অপশন 4 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার এইখান থেকে শিক্ষা আছে, একটা শিক্ষা আছে। কি শিক্ষা আছে? পি নট এটা তো আমার রেটিং ছিল। আমার রেটিং কত ছিল? আমার রেটিং ইজ ইকুয়াল টু ছিল, আমার রেটিং অর্থাৎ ম্যাক্সিমাম কতটা হজম করতে পারবো সেটা ছিল আমার পি নট। সরি, ম্যাক্সিমাম কতটা হজম করতে পারবো এটা ছিল আমার পি নট। আমাকে খেয়াল রাখতে হবে, আমি এইমাত্র দেখলাম বাল্ব আমার প্রপার ওয়ার্ক তখনই করবে যখন ইনপুট লেস দ্যান ইজ ইকুয়াল টু রেটিং হবে। তার মানে আমার রেটিং থেকে বাইরে যাওয়া চলবে না। তাহলে আমি একটা পেজ কপি করে নিই। বাল্বকে যদি প্রপার কন্ডিশনে যদি ওয়ার্ক করাতে হয় তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যেন রেটিংকে ছাড়িয়ে যেন না যায়। রেটিংটা কত ছিল আমার? পি নট ছিল। আর কতটা পাওয়ার তৈরি হচ্ছিল, প্রোডাকশন কতটা হচ্ছিল? প্রোডাকশন পি হচ্ছিল। আমাকে খেয়াল রাখতে হবে যেন পি সবসময় লেস দ্যান ইজ ইকুয়াল টু পি নট থাকে, তবেই না বাল্ব ওয়ার্ক করবে। এখন তুমি এইখান থেকে 3টে কেস আলোচনা করতে পারো, তুমি 3টা কেস ডিসকাস করতে পারো। পি ইজ ইকুয়াল টু পি নট, পি ইজ ইকুয়াল টু পি নট, অর্থাৎ বাল্ব ম্যাক্সিমাম ব্রাইটনেসে কখন জ্বলবে? বাল্বটা ম্যাক্সিমাম ব্রাইটনেসে কখন জ্বলবে? ম্যাক্সিমাম ব্রাইটনেসে কখন জ্বলবে? দেখো বাল্বটা ম্যাক্সিমাম ব্রাইটনেসে কখন জ্বলবে?
পি ইজ ইকুয়াল টু পি নট কখন হবে? পি ইজ ইকুয়াল টু পি নট কখন হবে? যখন ভি ইজ ইকুয়াল টু ভি নট হবে। যখন ভি ইজ ইকুয়াল টু ভি নট হবে, যখন ভি ইজ ইকুয়াল টু ভি নট হবে, অর্থাৎ অ্যাপ্লাইড ভোল্টেজ, অর্থাৎ অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ ইকুয়াল টু রেটিং এ যে ভোল্টেজটা উল্লেখ করা আছে তার সঙ্গে, রেটিং ভোল্টেজ। তাহলে বাল্বকে যদি অপটিমাম কন্ডিশনে যদি কাজ করাতে হয়, এই বাল্বকে যখন অপটিমাম কন্ডিশনে যখন যদি কাজ করাতে হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট হতে হবে। অর্থাৎ কোনো বাল্বের গায়ে সাপোজ করো একটা বাল্ব আমি নিচ্ছি, এই বাল্বটা আমি নিয়েছি, এই বাল্বের গায়ে লেখা আছে, এই বাল্বের গায়ে লেখা আছে সাপোজ করো এটাকে পি নট লিখছি, এটাকে আমি ভি নট লিখছি, এটাকে আমি লিখছি পি নট কমা পি নট। তাহলে খেয়াল করবে ভি ইজ ইকুয়াল টু ভি নট যখন হয়, অর্থাৎ যখন রেটেড ভোল্টেজের সঙ্গে যখন তুমি অ্যাপ্লাইড ভোল্টেজটা যখন ইকুয়াল করবে, তখনই কিন্তু ম্যাক্সিমাম ব্রাইটনেসে জ্বলতে থাকবে। এই ক্ষেত্রে গল্পটা কি হবে? যদি যদি পি গ্রেটার দেন পি জিরো যদি হয়ে যায়, অর্থাৎ বাল্ব যদি ম্যাক্সিমাম ব্রাইটনেস না জ্বলে, বাল্ব যদি ফিউজ যদি হয়ে যায়, এই বাল্ব যদি আমার ফিউজ হয়ে যায়, বাল্বকে যদি আমাকে ফিউজ করতে হয়, তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজের মানটা অবশ্যই বেশি হতে হবে রেটিং ভোল্টেজের থেকে। অর্থাৎ এইখানে ভি নট আছে, আমি যদি সাপোজ করো এটা হচ্ছে 60 ওয়াট আর 220 ভোল্ট, সাপোজ করো এখানে ভি নট ইজ ইকুয়াল টু দিয়েছো, ধরো তুমি বাইরে থেকে ভি ইজ ইকুয়াল টু 300 ভোল্ট বসিয়ে দিয়েছো, তাহলে কিন্তু এখানে বাল্বটা কিন্তু ফিউজ হয়ে যাবে বাল্বটা। সাপোজ করো এখানে তুমি 220 ভোল্টই বসিয়েছো, ভি এর মানটা 220 ভোল্ট বসিয়েছো, তাহলে এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেসে জ্বলতে থাকবে। ঠিক আছে, এটা খেয়াল থাকে জানো। এবারে এবারে যদি তুমি যদি লেস ব্রাইটনেস যদি চাও, অর্থাৎ পি এর মান, অর্থাৎ পি এর মান যদি ছোট হয় রেটিং এর থেকে, তাহলে অবশ্যই ভি এর মানটাকে ছোট হতে হবে। অর্থাৎ তুমি এখানে 300 ভোল্ট অ্যাপ্লাই করো না, তুমি এক কাজ করো, ভি ইজ ইকুয়াল টু, এখানে 220 ভোল্ট আছে তো তুমি এখানে সাপোজ করো 100 ভোল্ট অ্যাপ্লাই করে দিয়েছো, তাহলে কিন্তু অ্যাপ্লাইড ভোল্টেজের মানটা, এখানে যে অ্যাপ্লাইড ভোল্টেজটা আছে, সেই অ্যাপ্লাইড ভোল্টেজের মানটা রেটিং ভোল্টেজের থেকে ছোট হতে হবে। তাহলে এখানে কি হবে? বাল্ব ফিউজ হবে না, এখানে বাল্ব, এখানে কিন্তু বাল্ব ফিউজ হবে না, এখানে কিন্তু বাল্ব লেস ব্রাইটনেসে জ্বলবে, কম উজ্জ্বলতায় জ্বলবে। এখানে বাল্ব কিন্তু লেস ব্রাইটনেস, এখানে কিন্তু বাল্ব লেস ব্রাইট হবে। ঠিক আছে, এখানে বাল্ব হবে লেস ব্রাইট। বাল্ব নিয়ে মোটামুটি তোমাদের কনসেপ্ট আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এটা একটা কনসেপ্ট।
এটা একটা কনসেপ্ট। এটা 2 নম্বর কনসেপ্ট ছিল, আর এটা আমার 3 নম্বর কনসেপ্ট। বাস। এবারে দেখো কি বলেছে। 25 ওয়াট 200 ভোল্ট অ্যান্ড 100 ওয়াট 200 ভোল্ট বাল্বস আর কানেক্টেড ইন সিরিজ টু এ সোর্স অফ 400 ভোল্ট, হুইচ বাল্ব উইল ফিউজ, কোন বাল্বটা কিন্তু ফিউজ হয়ে যাবে এটা তোমাকে বের করতে হবে। তাহলে এইখান থেকে এর রেজিস্ট্যান্স তুমি আর বের করতে পারবে। এটা হচ্ছে একটা বাল্ব, এটা হচ্ছে একটা বাল্ব, এই দুটো বাল্ব দেওয়া আছে, ঠিক আছে। একটা রেজিস্ট্যান্স তুমি R1 ইজ ইকুয়াল টু বের করতে পারবে, তুমি R1 ইজ ইকুয়াল টু পাবে, তুমি R2 ইজ ইকুয়াল টু পাবে। তুমি লক্ষ্য করে দেখো R ইজ ইকুয়াল টু কি হয়, R ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই পি। তাহলে আর এর সঙ্গে পি এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু কত হবে, P2 বাই P1। আর P2 কত আছে, P2 আছে 100, P1 কত আছে। থিওরি পড়তে জানো তো সময় বেশি লাগে, অঙ্ক করতে কিন্তু সময় কম লাগবে। এটা 25 আছে, তাহলে R1 বাই R2 ইজ ইকুয়াল টু 4/1 হবে। কোন বাল্ব ফিউজ হবে, আমি এইমাত্র পড়ালাম ফিউজ যদি হতে হয়, আমি এইমাত্র পড়ালাম ফিউজ যদি হতে হয় তাহলে ভি এর মান রেটেড ভোল্টেজের থেকে বেশি হতে হবে, এই মাত্র করালাম। এখন V1 ইজ ইকুয়াল টু কত হয়, সিরিজ কম্বিনেশনে রয়েছে তো, কানেক্টেড ইন সিরিজ কম্বিনেশন। আর সিরিজ কম্বিনেশন আমি তোমাদেরকে সূত্র পড়িয়েছিলাম যে V1 ইজ ইকুয়াল টু কত হয়, V1 ইজ ইকুয়াল টু R1 বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ V। এখন R1 এর মান এক কাজ করি, একদম R1 প্লাস R2 কত হবে, যদি তুমি আনুপাতিক ভাগার যদি বের করো তাহলে এটা হয়ে যাবে 4/5 ইন্টু টোটাল ভোল্টেজ কত আছে 400 ভোল্ট আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার, কাটাকাটি যদি করে নাও তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 5/8 400, 5/80 400, 80 4 320 ভোল্ট। তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি V1 ইজ ইকুয়াল টু আসছে 320 ভোল্ট। সিমিলারলি V2 ইজ ইকুয়াল টু কত আসবে, 400 থেকে 320 বাদ দিয়ে দিলে যেটা হবে সেটা 80 ভোল্ট আসছে। আর যেহেতু V1 এর ক্ষেত্রে ভোল্টেজটা রেটিং ভোল্টেজের থেকে বেশি হচ্ছে, তাহলে 1 নাম্বার বাল্ব ফুটে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে অপশন 1 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, সিরিজ কম্বিনেশন অফ বাল্ব। আচ্ছা তোমরা মোটামুটি বাল্বের কম্বিনেশনটা বুঝে গেছো আই থিঙ্ক, ঠিক আছে। এবারে বাল্বের সিরিজ কম্বিনেশন পড়বো। এবারে আমরা বাল্বের সিরিজ কম্বিনেশন পড়বো, ঠিক আছে। তিনটে বাল্বকে সিরিজে অ্যাড করবো। তিনটে বাল্বকে জ্বালাবো,
ধরে নিচ্ছি এই বাল্বের ভোল্টেজ হচ্ছে, এই বাল্বের পাওয়ার হচ্ছে P1, এই বাল্বের পাওয়ার হচ্ছে P2, আর এই বাল্বের পাওয়ার হচ্ছে P3। ঠিক আছে, তিনটে বাল্ব নিয়েছি, প্রত্যেকের পাওয়ার P1 P2 P3 করে, আর প্রত্যেকের রেটেড ভোল্টেজটা কিন্তু ভি। হ্যাঁ, এরও ভোল্টেজ হচ্ছে ভি, এরও ভোল্টেজ হচ্ছে ভি, এরও ভোল্টেজ হচ্ছে ভি। আমাকে কি করতে হবে, আমাকে ইকুইভ্যালেন্ট পাওয়ার বের করতে হবে। আচ্ছা লক্ষ্য করে দেখো, এর তো রেজিস্ট্যান্স থাকবে, এরও রেজিস্ট্যান্স থাকবে, এরও রেজিস্ট্যান্স থাকবে। আমি এখান থেকে R1 ইজ ইকুয়াল টু ইজিলি পাবো, R1 ইজ ইকুয়াল টু কত হবে, ভি স্কোয়ার বাই P1। সিমিলারলি এখান থেকে R2 ইজ ইকুয়াল টু কত আসবে, R2 ইজ ইকুয়াল টু আসবে ভি স্কোয়ার বাই P2। এখান থেকে R3 রেজিস্ট্যান্স R3 ইজ ইকুয়াল টু কত আসবে, ভি স্কোয়ার বাই P3। আসবে তো। সিরিজ কম্বিনেশনে কি হয়, সিরিজ কম্বিনেশনে হয় R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। মানগুলো যদি বসিয়ে দিই, তিনটে বাল্বের জায়গায় যদি একটা সিঙ্গেল বাল্ব যদি ইউজ করতাম, এই তিনটে বাল্বের জায়গায় যদি আমি একটা সিঙ্গেল বাল্ব যদি ইউজ করতাম, তাহলে আমার সিস্টেমের ইকুইভ্যালেন্ট পাওয়ার কত হতো, এটাই আমাকে এখান থেকে বের করতে হবে। বাইরে থেকে তুমি একটা সার্টেন ব্যাটারি দিয়ে কানেক্ট করেছো, এর পাওয়ার রেটিংটা হচ্ছে পি, আর ভোল্টেজ রেটিংটা হচ্ছে ভি। তাহলে এর রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু কত হবে, এর ভোল্টেজটা কত হবে, ভি স্কোয়ার বাই পি, এটা হবে ভি স্কোয়ার বাই P1, এর ভোল্টেজটা হবে, সরি এর রেজিস্ট্যান্সটা হবে ভি স্কোয়ার বাই P2, আর এর ভোল্টেজটা হবে ভি স্কোয়ার বাই P3। তাহলে 1 বাই পি ইজ ইকুয়াল টু 1 বাই P1 প্লাস 1 বাই P2 প্লাস 1 বাই P3। আমাকে এটাই ফাইনাল অ্যান্সার নোট ডাউন করতে হবে। সিরিজ কম্বিনেশন অফ বাল্ব মানে সিরিজ প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স যে ল মেনে চলে, সিরিজ কম্বিনেশনে আমার ইকুইভ্যালেন্ট পাওয়ার কিন্তু সেই ল মেনে চলবে। বোঝা গেছে? এবারে তুমি লক্ষ্য করে দেখো সিরিজ কম্বিনেশনে কি হয়। দাঁড়াও, সিরিজ কম্বিনেশনে কি হয় বলতো? এই যে সিরিজ কম্বিনেশন করলাম, এই সিরিজ কম্বিনেশনে কি হয়, সিরিজ কম্বিনেশনে আমার আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। সিরিজ কম্বিনেশনে আমার আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর হয়। তাহলে এখান থেকে বুঝতে পারলাম পি এর সঙ্গে আর এর কি রিলেশন, ডাইরেক্ট রিলেশন, এটা আমরা পড়েছি। তার মানে যে বাল্বের রেজিস্ট্যান্স বেশি সেই বাল্বের পাওয়ার বেশি হবে, স্বাভাবিক। সিরিজ কম্বিনেশন আই কনস্ট্যান্ট, আর আই কনস্ট্যান্ট হলে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর হয়, তাহলে পি প্রপোর্শনাল টু আর হবে। আর রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি হয়। রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু হয় ভি স্কোয়ার বাই পি। এটা অবশ্যই রেটিং আর এটাও অবশ্যই রেটিং। তাহলে রেজিস্ট্যান্স তারই বেশি হবে যার রেটেড পাওয়ারটা কম হবে, রেজিস্ট্যান্স তারই বেশি হবে যার রেটেড পাওয়ারটা কম হবে, রেজিস্ট্যান্স তারই বেশি হবে যার রেটেড পাওয়ারটা কিন্তু কম হবে। তাহলে এই যে এখানে পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর পড়লাম, রেজিস্ট্যান্স তারই বেশি হবে যার রেটেড পাওয়ারটা কম হবে। ঠিক আছে, তাহলে সিরিজ কম্বিনেশনে আবার লিখছি তোমাদের বোঝার সুবিধার জন্য আবার লিখছি, সেই বেশি ব্রাইটনেসে জ্বলবে যার রেজিস্ট্যান্সটা বেশি হবে, আর রেজিস্ট্যান্স তারই বেশি হবে যার রেটেড পাওয়ারটা কম হবে। তাহলে ব্যস্তানুপাতিক রিলেশন হবে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, চলো নেক্সট।
লক্ষ্য করে দেখো, এখানে অঙ্ক আছে, কি বলেছে দেখো, বলছে টু ইলেকট্রিক বাল্ব অফ সেম পাওয়ার, পাওয়ারটা সেম বলেছে, বাট উইথ ডিফারেন্ট মার্কড ভোল্টেজ, ডিফারেন্ট মার্কড ভোল্টেজ বলেছে, কানেক্টেড ইন সিরিজ, কানেক্টেড ইন সিরিজ বলেছে, অ্যাক্রস এ পাওয়ার লাইন, দেয়ার ব্রাইটনেস উইল বি, প্রথম কথা সিরিজ বলেছে, সিরিজ যদি বলে তাহলে আমার নিশ্চয়ই এখানে আই ইজ ইকুয়াল টু, সিরিজ যদি বলে তাহলে নিশ্চয়ই আমার আই ইজ ইকুয়াল টু কি হবে, আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, সিরিজ বলেছে মানে আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, সেম পাওয়ার বলেছে কিন্তু ডিফারেন্ট মার্কড ভোল্টেজ বলেছে, তাহলে আমি একটা বাল্বের B1 ইজ ইকুয়াল টু পাওয়ার সেম কিন্তু মার্কড ভোল্টেজটা ডিফারেন্ট, নেক্সট বাল্ব B2 ইজ ইকুয়াল টু পাওয়ার সেম কিন্তু মার্ক ভোল্টেজটা ডিফারেন্ট, এখন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আমি জানি ভি স্কোয়ার বাই পি, ঠিক আছে, আর সিরিজ কম্বিনেশন বলেছে, এই মাত্র বললাম সিরিজ কম্বিনেশনে যে পাওয়ারটা হবে এটা রেজিস্ট্যান্সের সঙ্গে ডাইরেক্ট রিলেশন হবে, আর যেহেতু এইখানে পাওয়ারটা কনস্ট্যান্ট, যেহেতু এইখানে পাওয়ারটা কনস্ট্যান্ট, তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে কার রিলেশন, ভি স্কোয়ারের রিলেশন, রেজিস্ট্যান্সের সঙ্গে কার রিলেশন, ভি স্কোয়ারের রিলেশন, রেজিস্ট্যান্সের সঙ্গে আমার কার রিলেশন, ভি স্কোয়ারের রিলেশন, অর্থাৎ যার ভোল্টেজটা বেশি হবে, যার ভোল্টেজ রেটিং বেশি হবে তার পাওয়ার বেশি হবে, যার ভোল্টেজ রেটিং বেশি হবে তার পাওয়ার বেশি হবে, যার যার ভোল্টেজ রেটিং বেশি হবে তারই পাওয়ার বেশি হবে, যার ভোল্টেজ রেটিং বেশি হবে তারই পাওয়ার বেশি হবে, বোঝা গেছে। এবারে কি বলেছে দেখো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দেয়ার মার্ক ভোল্টেজ, এটা তো হবে না, এটা তো হবে না, কারণ আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মার্ক ভোল্টেজের স্কোয়ার ছিল, দেয়ার ব্রাইটনেস, ব্রাইটনেস কার উপরে ডিপেন্ড করবে, ব্রাইটনেস ডিপেন্ডস অন অবশ্যই পাওয়ার, ব্রাইটনেস ডিপেন্ডস অন পাওয়ার, আর পাওয়ার ডিপেন্ডস অন ভোল্টেজের স্কোয়ার, তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মার্ক ভোল্টেজ তো এখানে হবে না, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দেয়ার মার্ক ভোল্টেজ তোমার হবে না, ইনভার্সলি প্রপোর্শনাল তো আগেই হবে না, ইনভার্সলি প্রপোর্শনাল তো আমার আগেই হবে না, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ারস অফ দেয়ার মার্ক ভোল্টেজ, অবশ্যই এটাই আমার রাইট অ্যান্সার, কারণ এখানে স্কোয়ার অফ দেয়ার মার্ক ভোল্টেজ বলেছে, ঠিক আছে, ডাইরেক্টটা বলেছে ইনভার্সলি, ইনভার্সলি তো আগেই হবে না, বাদ দাও, ইনভার্সলি তো আগেই হবে না, বোঝা গেছে। বলো কেমন লাগছে কোয়েশ্চেন টোয়েশ্চেন, কনসেপ্ট তো একদম ক্লিয়ার হবে, এই কনসেপ্ট তো ক্লিয়ার করতেই হবে। সামারি, সামারিতে কি আছে বলেছে, টোটাল পাওয়ার কনজিউমড, টোটাল পাওয়ার কনজিউমড, এখানে পি টোটাল কত হবে, এখানে টোটাল পাওয়ার কনজিউমড পি টোটাল, বা এক কাজ করি এটাকে 1/p is equal to 1/p1 প্লাস 1/p2 এমনি করে সমান হতে থাকবে, যদি দুটো বাল্ব সিস্টেম যদি হয় তাহলে p is equal to রেজিস্ট্যান্সের যা ফর্মুলা পড়েছিলাম, p is equal to হবে p1 p2 ডিভাইডেড বাই p1 প্লাস p2, ঠিক আছে। ইফ n বাল্বস আর আইডেন্টিক্যাল, যদি n সংখ্যক আইডেন্টিক্যাল বাল্ব হয় তাহলে টোটাল পাওয়ার p is equal to p by n হবে নিশ্চয়ই, p is equal to p নট by n হবে অবশ্যই, প্রত্যেকের পাওয়ার যদি p নট করে করে যদি হয়, প্রত্যেকের পাওয়ার যদি আমার p নট করে করে হয়, সাপোজ করো p1 is equal to p2 is equal to p3 is equal to p নট is equal to pn, প্রত্যেকটা বাল্বের পাওয়ার যদি পি নট করে করে হয়, তুমি বসাও না 1/p is equal to 1/p নট প্লাস 1/p নট প্লাস 1/p নট, তাহলে n/p নট হবে, তাহলে p is equal to p নট by n হবে, বুঝা গেছে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ইন সিরিজ কম্বিনেশন অফ বাল্বস ব্রাইটনেসের সঙ্গে টোটাল পাওয়ার কনজাম্পশনের ডাইরেক্ট রিলেশন হবে, কি বলছি বুঝতে পারছো,
ইন সিরিজ কম্বিনেশন অফ বাল্বস ব্রাইটনেসের সঙ্গে পাওয়ার কনজাম্পশন ডাইরেক্ট রিলেশন হবে। আর এই মাত্র করলাম কোথায় গেল, এই মাত্র করলাম যে পাওয়ার কনজাম্পশন রেজিস্ট্যান্সের সঙ্গে সমানুপাতিক, আর রেজিস্ট্যান্সটা হচ্ছে পাওয়ার রেটিং এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে পাওয়ার কনজাম্পশন বাই বাল্ব ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স অফ বাল্ব, আর রেজিস্ট্যান্স অফ বাল্ব ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পাওয়ার রেটিং। তাহলে এখানে হবে পি, আর এখানে লিখে দেবো রেটিং। বোঝা গেছে? এবারে বাল্ব অফ লেসার ওয়াটেজ উইল শাইন মোর, অবশ্যই যার পাওয়ার রেটিং কম হবে তার ব্রাইটনেস বেশি হবে, যার পাওয়ার রেটিং কম হবে তার ব্রাইটনেস কিন্তু বেশি হবে, এটাই তো গল্প, এটাই লেখা আছে, বাল্ব অফ লেসার ওয়াটেজ উইল শাইন মোর। বোঝা গেছে? নেক্সট বলেছে প্যারালাল কম্বিনেশন অফ বাল্ব। আমাকে এবারে প্যারালাল কম্বিনেশন অফ বাল্ব পড়বো, ঠিক আছে? তো আবার সেম আমাকে বাল্ব ড্র করতে হবে, 3টে বাল্ব নিয়ে নেবো। প্রত্যেকটা বাল্ব জ্বালাতে হবে। বাহ, বেশ ঝামেলা তো। তিন রকম বাল্ব নিয়েছি। এবারে এই 3 রকম বাল্বের সঙ্গে আমাকে কি করতে হবে? আমাকে ব্যাটারিকে কানেক্ট করতে হবে। করো কানেকশন। ধরে নাও এর ভোল্টেজটা হচ্ছে ভি, ঠিক আছে? এই বাল্বের পাওয়ার রেটিং হচ্ছে P1, এই বাল্বের পাওয়ার রেটিং হচ্ছে P2, এই বাল্বের পাওয়ার রেটিং হচ্ছে P3, এর ভোল্টেজ রেটিং হচ্ছে ভি, এর ভোল্টেজ রেটিং হচ্ছে ভি, এর ভোল্টেজ রেটিং হচ্ছে ভি, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আমি প্রত্যেকের রেজিস্ট্যান্স বের করতে পারবো। আর আমি জানি প্যারালাল কম্বিনেশনে কি হয়, প্যারালাল কম্বিনেশনে 1/r, প্যারালাল কম্বিনেশনে হয় 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এখন আর এর মান কত হয় আমি জানি, 3টে বাল্বের জায়গায় যদি একটা বাল্ব ইউজ করতাম তাহলে, আমি আর ইকুইভ্যালেন্টটা বলছি না, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো তুমি আর এর জায়গায় যদি মানগুলো যদি বসাও, আর ইজ ইকুয়াল টু কি হয়, ভি স্কোয়ার বাই পি হয়, ভি স্কোয়ার বাই পি। এখানে কি হবে, ভি স্কোয়ার বাই P1, এখানে কি হবে ভি স্কোয়ার বাই P2, এখানে কি হবে ভি স্কোয়ার বাই P3।
তাহলে P ইজ ইকুয়াল টু হবে P1 প্লাস P2 প্লাস P3। তাহলে রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশনে যা রুল, আমার কিন্তু পাওয়ারের ক্ষেত্রে প্যারালাল কম্বিনেশনের কিন্তু সেম রুল। বোঝা গেছে? খেয়াল রাখবে। আবার তুমি লক্ষ্য করে দেখো, এখানে প্যারালাল কম্বিনেশন বলা হয়েছিল, এইখানে কিন্তু প্যারালাল কম্বিনেশন বলা হয়েছিল। এইখানে কিন্তু প্যারালাল কম্বিনেশন বলা হয়েছিল। প্যারালাল কম্বিনেশনে কি হয়? প্যারালাল কম্বিনেশনে আমার ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। প্যারালাল কম্বিনেশনে আমার প্রত্যেকটা বাল্বে সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। আর যদি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, তাহলে পি এর সঙ্গে পি ইজ ইকুয়াল টু কি হয়? ভি স্কোয়ার বাই আর হয়। প্যারালাল কম্বিনেশন তো আমি এটাই পড়েছি। তাহলে পি এর সঙ্গে রেজিস্ট্যান্সের কি রিলেশন? ব্যস্তানুপাতিক রিলেশন। তাহলে এইখানে যে পাওয়ার কনজিউমড বাই বাল্ব ইজ ব্যস্তানুপাতিক টু রেজিস্ট্যান্স অফ বাল্ব। আমরা জানি যে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হয় ভি রেটিং তার হোল স্কোয়ার বাই পি রেটিং। তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে পি রেটিং এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে পাওয়ারের সঙ্গে পি রেটিং এর কিন্তু আমার এখানে সমানুপাতিক সম্পর্ক হবে। এটাই কিন্তু খেয়াল রাখবে। বাস, এটাই কিন্তু খেয়াল রাখবে। বুঝা গেছে? কি আছে এবারে সামারি। টোটাল পাওয়ার কনজিউমড, এখানে টোটাল পাওয়ার কনজিউমড কি হবে? টোটাল পাওয়ার কনজিউমড পি ইজ ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3, এরকম হতেই থাকবে। ইফ n বাল্বস আর আইডেন্টিক্যাল, তাহলে P ইজ ইকুয়াল টু নিশ্চয়ই এখানে n ইন্টু P0 হবে। ইন প্যারালাল কম্বিনেশন অফ বাল্বস, প্যারালাল কম্বিনেশনে কি হয়? প্যারালাল কম্বিনেশনে ব্রাইটনেস, যাই হোক তুমি যে কম্বিনেশনে রাখো না কেন, ব্রাইটনেসটা পাওয়ার কনজিউম বাই বাল্বের সঙ্গে সমানুপাতিক হবে। আর এই মাত্র দেখলাম পাওয়ার কনজিউম বাই বাল্ব এর সঙ্গে রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স হবে। আর রেজিস্ট্যান্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু পি রেটিং হয়। বোঝা গেছে? এবারে যার রেটিং বেশি, যার রেটিং বেশি তার ব্রাইটনেস বেশি, তার মানে বাল্ব, তার মানে বাল্ব উইথ গ্রেটার ওয়াটেজ উইল সাইন মোর। যার ওয়াটেজটা বেশি হবে সে বেশি সাইন করবে। বোঝা গেছে? নেক্সট কি বলেছে? টু আইডেন্টিক্যাল হিটার কয়েল জেনারেট এ টোটাল হিট ইজ ইকুয়াল টু HS when connected in series। বলছে যখন সিরিজে কানেক্ট থাকছে তখন HS তাপ তৈরি করছে, যখন প্যারালালে কানেক্ট থাকছে তখন HP তাপ তৈরি করছে। তাহলে HP বাই HS ইজ ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, কি বলেছে? টু আইডেন্টিক্যাল হিটার। আইডেন্টিক্যাল হিটার মানে কি হবে? আমার রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আইডেন্টিক্যাল হিটার মানে আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে প্রত্যেকটা হিটারের। এবারে সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, কিভাবে অঙ্কটা করা যায়? অঙ্কটা কিভাবে করা যায়? টু আইডেন্টিক্যাল বাল্ব। আচ্ছা, প্রথম কথা, টু আইডেন্টিক্যাল হিটার বলেছে না, যখন সিরিজে লাগাবো, যেহেতু সেম পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে লাগিয়েছি, সিরিজে কি হয়? সিরিজে হয়, আচ্ছা সেম পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে লাগিয়েছি না, ভি স্কোয়ার বাই আর ইকুইভ্যালেন্ট। দাঁড়াও, হিটারটাকে সেম পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে লাগানো হয়েছে, একবার সিরিজ কম্বিনেশনে একবার প্যারালাল কম্বিনেশনে, অর্থাৎ অ্যাপ্লাইড ভোল্টেজটা দু ক্ষেত্রে সেম। তো আর অ্যাপ্লাইড ভোল্টেজ যদি দু ক্ষেত্রে সেম হয়, তাহলে পাওয়ারের সঙ্গে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এখন H ইজ ইকুয়াল টু কি হবে?
এইচ ইজ ইকুয়াল টু পি ইন্টু টি হবে, ঠিক আছে। আমাকে তো এইচ এর অনুপাত চেয়েছে, আমার টাইমের কোনো গল্প বলেনি, তাহলে যেই ক্ষেত্রে হিট বেশি হবে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়ো, টোটাল হিট বলেছে না, টাইমের তো কোনো গল্প নেই, তাহলে হিট সেই ক্ষেত্রেই বেশি হবে। আচ্ছা হিট চেয়েছে তো ঠিক আছে, আমি এই পি দিয়ে গুণ করে দিচ্ছি, অসুবিধা নেই। ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, অসুবিধা নেই, ছাড়ো। তাহলে ভি আর টি তো কনস্ট্যান্ট, তাহলে এইচ এস বাই এইচ পি ইজ ইকুয়াল টু নিশ্চয় আর প্যারালাল বাই আর সিরিজ। যেহেতু দুটো হিটারের রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, তাহলে প্যারালাল কম্বিনেশনে আমার প্যারালাল কম্বিনেশনে আর পি ইজ ইকুয়াল টু আর বাই 2 হবে। এটা সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2R হবে, তাহলে এখানে 1:4 হবে অ্যান্সার। 1:4 হচ্ছে আমার অ্যান্সার, বোঝা গেছে? এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এটা কেন বসালেন? আচ্ছা এক কাজ করি, আবার বোঝানোর সুবিধার জন্য বাল্বের সাহায্য নিতে হবে। দেখো এই ক্ষেত্রে যে ভোল্টেজ সোর্স ছিল, এই ক্ষেত্রে তো আমার সেম ভোল্টেজ সোর্স থাকবে না। এই ক্ষেত্রে ভোল্টেজ সোর্স ভি ছিল, এই ক্ষেত্রে ভোল্টেজ সোর্স ভি ছিল, ঠিক আছে। তো যেহেতু এখানে ভিটা কনস্ট্যান্ট ছিল, তাই জন্য পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইকুইভ্যালেন্ট করলাম। আর যেহেতু ভিটা কনস্ট্যান্ট, টাইমের কোনো গল্প বলে দেয়নি, টাইমের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তাহলে এইচ বাই এইচ এস বাই এইচ পি ইজ ইকুয়াল টু আর পি বাই আর এস। আর রেজিস্ট্যান্স ইন প্যারালাল কম্বিনেশন আর বাই 2 হবে, রেজিস্ট্যান্স ইন সিরিজ কম্বিনেশন 2R হবে, দিয়ে 1/4 আমার অ্যান্সার, বোঝা গেছে? তো এইখানে এইগুলোই ভাবার, তোমাকে মুখস্থ রাখতে হবে, তোমাকে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে কি বলেছে? If a heater boils n kg of water in time t1 and another heater boils the same amount of water in time t2, then both connected in series combination এ টাইমটা ts নিচ্ছে, প্যারালাল কম্বিনেশনে টাইমটা তোমার সিরিজ কম্বিনেশনে টাইমটা ts নিচ্ছে। দাঁড়াও, সিরিজ কম্বিনেশনে টাইম আমার ts নিচ্ছে, প্যারালাল কম্বিনেশনে টাইম টিপি নিচ্ছে, ঠিক আছে। প্রথম হিটারটা টি1 সময় হিট করছে, মানে উত্তপ্ত করছে, আর সেকেন্ড হিটারটা আমার টি2 সময় হিট করছে। যখন সিরিজ কম্বিনেশন তখন টাইম নিচ্ছে টিএস, যখন প্যারালাল কম্বিনেশন তখন টাইম নিচ্ছে টিপি। আমাকে টিএস এর মান বের করতে হবে আর টিপি এর মান বের করতে হবে। কি করে করবে? টিএস টিপি কি করে ক্যালকুলেট করবে, এটা বের করতে হবে। দেখো প্রথম কথা, এম কেজি ওয়াটারকে হিট করতে আমার সেম অ্যামাউন্টের হিট লাগবে। এম কেজি ওয়াটারকে হিট করতে আমার যে পরিমাণ হিট লাগবে, সেই হিটটা তো কনস্ট্যান্ট, এই হিটটা তো কনস্ট্যান্ট। আর এইচ ইজ ইকুয়াল টু কি হয়? পি ইন্টু টি হয়। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে পিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে পি এর সঙ্গে টি এর কি সম্পর্ক?
ব্যস্তানুপাতিক সম্পর্ক। এরপর সিরিজ কম্বিনেশনে কি হয়, পি মানে 1/p সিরিজ ইজ ইকুয়াল টু 1/p1 প্লাস 1/p2। এখন পি এর সঙ্গে টি এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু কে বাই টি লিখতেই পারি। তাহলে এখানে আমি লিখছি কে বাই টি সিরিজ ইজ ইকুয়াল টু কে বাই টি ওয়ান, লিখতে পারি কে বাই টি টু। তাহলে টি সিরিজ ইজ ইকুয়াল টু হবে টি ওয়ান প্লাস টি টু। এই গল্প প্যারালাল কম্বিনেশন। তাহলে টিএস ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে টিএস ইজ ইকুয়াল টু হবে টি ওয়ান প্লাস টি টু। প্যারালাল কম্বিনেশনে টিপি ইজ ইকুয়াল টু কত হবে, প্যারালাল কম্বিনেশনে আমার পি প্যারালাল ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু হয়। তাহলে পি এর জায়গায় লিখতে পারি কে বাই টিপি ইজ ইকুয়াল টু কে বাই পি ওয়ান কে বাই পি টু, সরি পি টু কা পি টু পি ওয়ান কেন লিখতে যাচ্ছি আবার। এটা টি ওয়ান হবে, এটা টি টু হবে। তাহলে 1/TP ইজ ইকুয়াল টু 1/T1 প্লাস 1/T2। তাহলে টিপি ইজ ইকুয়াল টু হবে T1 T2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। বাস, গল্প শেষ। বোঝা গেছে? কিছু নেই, একটু কনসেপ্ট লাগাতে হবে আর কি। চলো, মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আর কিছু নেই না, দুটো অঙ্ক এখনো আছে। তাহলে মোটামুটি পাওয়ার পড়ানো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবার দুটো অঙ্ক জাস্ট রেফারেন্স পারপাসে তোমাদেরকে দিয়েছি। অঙ্কগুলো সহজ, আমি চাই না অঙ্কগুলো করে দিতে, আমি চাই অঙ্কগুলো তোমরা করো। একটা অঙ্ক আমি করাবো, একটা অঙ্ক তোমাদের জন্য ছাড়বো আর কি। কি বলেছে দেখো এখানে, বলছে 6 সিমিলার বাল্বস, প্রত্যেকটা বাল্ব কিন্তু সিমিলার বলে দিয়েছে, আর কানেক্টেড অ্যাজ শোন ইন ফিগার উইথ এ ডিসি সোর্স অফ ইএমএফ ই and zero internal resistance, internal resistance টা 0 বলে দিয়েছে। The ratio of power consumption by the bulbs when all the bulbs are glowing, all are glowing, সবাই যদি গ্লো করে, দেখো আইডেন্টিক্যাল বাল্ব বলেছে, তাহলে এর পাওয়ার, প্রত্যেকের পাওয়ার পি করে। এই তিনটে কিসে রয়েছে, এই তিনটে তো আমার প্যারালাল কম্বিনেশনে রয়েছে, এই তিনটে তো আমার প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এই তিনটে প্যারালাল কম্বিনেশন, তাহলে প্যারালাল কম্বিনেশনে যদি হয় তাহলে কত হবে, এটা 3p হবে। এই তিনটেও প্যারালাল কম্বিনেশন, তাহলে এখানে কত হবে, 3p হবে। এটাও 3p হবে। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ার, তাহলে প্রথম কেসে ইকুইভ্যালেন্ট পাওয়ার 3p/2 হবে। বোঝা গেছে? এটা 3p, এটা 3p, 3p যদি সিরিজ কম্বিনেশন হয় তাহলে 3p/2 হবে। পড়েছিলাম আইডেন্টিক্যাল হলে p/n হয়, মনে পড়ছে? এবারে বলেছে সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে, লক্ষ্য করে দেখো। সেকেন্ড ক্ষেত্রে বলেছে ইন দ্য সিচুয়েশন when 2 from section A, বলেছে 2 from section A and 1 from section B, এইখান থেকে দুটো বাল্ব জ্বলবে। সেকেন্ড সিনারিওতে কি হয়েছে, সেকেন্ড সিনারিওতে সেকশন এ থেকে দুটো জ্বলবে, সরি দাঁড়াও, সেকেন্ড সিনারিওতে সেকশন এ থেকে দুটো জ্বলবে আর সেকশন 2 থেকে একটা জ্বলবে। এখন পাওয়ার কত হবে, সেকশন 1 থেকে যদি একটা জ্বলে, সেকশন 1 থেকে যদি একটা জ্বলে তাহলে পাওয়ার এখানে কত হচ্ছে, পি হচ্ছে, এখানে কত হচ্ছে 2p হচ্ছে। তাহলে ইকুইভ্যালেন্ট পাওয়ার সেকেন্ড ক্ষেত্রে কত হবে, ইকুইভ্যালেন্ট পাওয়ার কত হবে, 2p ইন্টু পি। দুটো সিরিজ কম্বিনেশনে রয়েছে, সিরিজ কম্বিনেশনে কত হবে, রেজিস্টার মানে পাওয়ার দুটির গুণফল, মানে 2p ইন্টু 2 ইন্টু 1/2 প্লাস 1, 2p/3 হবে। আমার এখানে রেশিও করতে হবে বলেছে। আমাকে কি চাইছিল, ফাইন্ড দ্য রেশিও অফ পাওয়ার। আমি যদি রেশিওটা যদি করে দিই কত হচ্ছে, 3টা উপরে গেলে 9,
এর 2 2 গেলে 4, 9 4 অ্যান্সার। বাস, দুটো যদি এ থেকে চলে তাহলে দুটো বাল্বের সিরিজ প্যারালাল কম্বিনেশন 2p হবে, এখানে p হবে, আর 2p আর p সিরিজ কম্বিনেশন মানে 2p ইন্টু p বাই 2p প্লাস p, তাহলে 2p বাই 3 হবে। এবারে রেশিওটা তুমি নিজে করতে পারবে। বাই দ্য ওয়ে, এই যে কোয়েশ্চেনটা আমার এসেছিল, দেখতেই পাচ্ছ এই কোয়েশ্চেনটা আমার নিট 2019-এ এসেছিল। দেখো কতটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? লাস্ট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে একটু বুদ্ধি দিয়ে করতে হবে, একটু বুদ্ধি দিয়ে করতে হবে। এটা আমার স্পেশাল ফেভারিট অঙ্ক, এটা কিন্তু আমি করাবো না। একটুখানি তোমাকে বুদ্ধি লাগাতে হবে, এটা আমি করাবো না। তোমরা কমেন্ট সেকশনে জানাবে যদি অসুবিধা হয়, যদি প্রচুর ডিমান্ড থাকে তবেই করাবো, আদারওয়াইজ করাবো না। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। যতটা থিওরি আমার পক্ষে বোঝানো পসিবল ছিল, যত মানে যা যা থিওরি পড়িয়েছি সেখান থেকে যতগুলো টাইপের অঙ্ক করানো পসিবল ছিল আমি মোটামুটি করিয়ে দিয়েছি। আর অনেক বড় অলরেডি ভিডিও হয়ে গেছে, তো আমি আর ভিডিওটাকে এক্সটেন্ড করছি না। আজকের ভিডিও এখানেই শেষ করতে হবে। কারেন্ট ইলেকট্রিসিটি কিন্তু অফিসিয়ালি শেষ হয়ে গেল। এবারে তোমাদের প্র্যাকটিসের বেলা, প্র্যাকটিস করতে থাকো। কেমন কি লেগেছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আরো কোনো অঙ্ক করিয়ে, আরো কিছু থিওরি পড়িয়ে যদি আমি তোমাদের হেল্প করতে পারি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের কথা শোনার চেষ্টা করব। আজকের মতো এখানে রইল, বাই। ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো।